12 দিনের রক্তক্ষয়ী সংঘাতের পর যুদ্ধবিরতি কার্যকর, অস্ত্রবিরতি লঙ্ঘনের অভিযোগ ইসরায়েলের, অস্বীকার করেছে ইরান। দুপক্ষের আচরণে বিরক্তি প্রকাশ ট্রাম্পের। আবারও বেদখল রাজধানীর তেজগাঁও সড়ক, 24 ঘন্টায় অর্ধেক রাস্তা জুড়ে থাকে ট্রাক পিকআপ। চলে গাড়ি মেরামতো, পার্কিংয়ের জন্য বহুতল ভবন নির্মাণ করা হবে বলছে সিটি কর্পোরেশন। এবং আবারও বাড়ছে শাহজালাল বিমানবন্দরের 3য় টার্মিনালের নির্মাণ ব্যয়। নতুন সংযোজনে ঠিকাদারি প্রতিষ্ঠানের বাড়তি অর্থ দাবি, খরচ বাড়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন। ভোরের সময়ের সঙ্গে আছি আমি রোজা চৌধুরী। টানা 12 দিন হামলা পাল্টা হামলার পর ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। দুপক্ষকেই তা মেনে চলার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে তেহরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে তেল আবিব, যদিও তা অস্বীকার করেছে পেজেশকিয়ান প্রশাসন। এ অবস্থায় দুদেশের আচরণে অসন্তোষ জানিয়ে ট্রাম্প ইসরায়েলকে বোমাবর্ষণ না করতে সতর্ক করেছেন। মঙ্গলবার ভোরে দফায় দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। ইসরায়েলি গণমাধ্যমের দাবি, দক্ষিণাঞ্চলীয় শহর বেরশেভায় কয়েকটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়। নারী ও শিশুসহ হতাহত হন কয়েকজন। যদিও ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর দাবি, সামরিক স্থাপনা লক্ষ্য করেই ছোড়া হয় ক্ষেপণাস্ত্র। পাল্টা তেহরানের সামরিক ও পরমাণু স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালানোর দাবি করে ইসরায়েলি বাহিনী। এই ঘটনায় ইরানের পরমাণু বিজ্ঞানী সহ বেশ কয়েকজন নিহত হয়েছেন বলে জানা গেছে। যদিও বেশিরভাগ হামলা প্রতিহতের কথা জানায় আইআরজিসি। পাল্টাপাল্টি হামলার পরই যুদ্ধবিরতিতে রাজি হয় দেশ দুটি। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে এক বিবৃতিতে নিশ্চিত করা হয়, অল্প সময় পরই বিবৃতি দেয় ইসরায়েল সরকার। এতে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হয়েছে দেশটি, তবে লঙ্ঘন হলে কঠোর জবাবের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। কিন্তু ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হলেও কাটেনি শঙ্কার মেঘ। দুই দেশই যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েল ও ইরান দুই দেশের ওপরই অসন্তোষ প্রকাশ করেন তিনি। এমনকি ইসরায়েলকে বোমাবর্ষণ না করতে সতর্ক করেন তিনি। ইরানের বিষয়ে বলেন, তারা আর কোনোদিন পরমাণু অস্ত্র তৈরি করতে পারবে না। Israel, as soon as we made the deal, they came out and they dropped a load of bombs, the likes of which I'd never seen before. The biggest load that we've seen. I'm not happy with Israel. এদিকে আল উদেইদ মার্কিন ঘাঁটিতে হামলার বিষয়ে কাতারের আমিরের সঙ্গে ফোনালাপ করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বিশ্লেষকরা মনে করেন, ইরানে মার্কিন হামলার পর তেহরান হরমুজ প্রণালী বন্ধের উদ্যোগ নিলে দুশ্চিন্তায় পড়ে ট্রাম্প প্রশাসন। যার প্রমাণ মেলে কাতারে মার্কিন বিমান ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের নমনীয় সুরে। পাল্টা হামলার হুমকি দেওয়ার পরিবর্তে হামলার আগে আগাম সতর্কবার্তা দেয়ায় তেহরানকে ধন্যবাদ জানান তিনি। এর পরপরই ইরান ইসরায়েল যুদ্ধবিরতিতে রাজি হওয়ার বিষয়ে সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্ট করেন ডোনাল্ড ট্রাম্প। দুই দেশকেই যুদ্ধবিরতি মেনে চলতে বলেন তিনি। নাদিম মারজান, সময় সংবাদ। ইরান ইসরায়েল যুদ্ধবিরতি শুরুর পর মিশ্র প্রতিক্রিয়ার দেখা দিয়েছে দুপক্ষের বাসিন্দাদের মাঝে। অনেকে স্বস্তি প্রকাশ করলেও কেউ কেউ যুদ্ধবিরতি স্থায়ী হবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। স্থানীয় সময় মঙ্গলবার এক ভিন্ন রকম নীরবতা নিয়ে ঘুম ভাঙে তেহরানের নাগরিকদের। ভোরের আলো ফোটার আগেই শেষ হয় ইসরায়েলের বিমান হামলা। তার আগে রাত জুড়ে বিস্ফোরণে কাঁপে ইরানের আকাশ। ইরান ইসরায়েল যুদ্ধবিরতি শুরুর পর থমথমে অবস্থা বিরাজ করছে তেহরানে। এই যুদ্ধবিরতি আরো আগেই হওয়া উচিত ছিল, কারণ সাধারণ মানুষকে মূল্য দিতে হচ্ছে, হোক সেটা আমাদের মানুষ কিংবা তাদের। দুই পক্ষই এর খেসারত দিচ্ছে, তাই আগে ভাগেই এটা হলে ভালো হতো। জেরুজালেমে যুদ্ধবিরতির খবরে কিছুটা আশার আলো দেখছেন স্থানীয়রা। যুদ্ধবিরতি যেন দীর্ঘস্থায়ী হয় সেই প্রত্যাশা বাসিন্দাদের। আমার সন্তান ও তাদের ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তার জন্য যুদ্ধবিরতি যেন স্থায়ী হয়। তেল আবিবের বাসিন্দাদের মাঝেও ফিরেছে স্বস্তি। এই যুদ্ধবিরতি ইরান ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের জন্য নতুন শুরু বলে আশা ব্যক্ত করেন তারা। আমাদের প্রত্যাশা, এই যুদ্ধবিরতি ইরান ইসরায়েল মধ্যপ্রাচ্যকে একত্রিত করবে। তবে ইরান বা ইসরায়েল আদৌ এই যুদ্ধবিরতি মানবে কিনা তা নিয়ে সন্দিহান তেল আবিবের অনেক বাসিন্দা।
আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, যা কষ্টকর। কিভাবে বিশ্বাস করব তাদের জানি না। আমি শান্তি চাই, কিন্তু জানি না কি হবে। এদিকে যুদ্ধবিরতির পর ইসরায়েল ছাড়তে শুরু করেছেন কানাডা, অস্ট্রেলিয়ার নাগরিকরা। রাইসা জান্নাত, সময় সংবাদ। যুদ্ধবিরতির পর নিজেদের বিজয় দাবি করছে ইরান ও ইসরায়েল। তেহরানের দাবি, পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি ধ্বংস করার কোনো লক্ষ্যই অর্জন করতে পারেনি যুক্তরাষ্ট্র। আর নেতানিয়াহু বলছেন, প্রজন্মের পর প্রজন্ম স্মরণীয় হয়ে থাকবে এই ঐতিহাসিক বিজয়। এদিকে ইরান আর কখনো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছেন ট্রাম্প। আর তেহরান এখন আরও দৃঢ়ভাবে পারমাণবিক কর্মসূচির পক্ষে অবস্থান নিয়েছে বলে জানিয়েছেন আব্বাস আরাকচি। স্থানীয় সময় মঙ্গলবার স্লোগানে মুখরিত হয়ে ওঠে ইরানের রাজধানী তেহরানের ইংলাব স্কোয়ার। এ সময় দেশটির সশস্ত্র বাহিনীর প্রতি সমর্থন জানান বাসিন্দারা। বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের মুখে ইরান ও ইসরায়েলের মধ্যে একটি নড়বড়ে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। এতে মধ্যপ্রাচ্যের দুই চিরশত্রু দেশের মধ্যে ইতিহাসের সবচেয়ে বড় সামরিক সংঘাতের ইতি ঘটবে বলে আশা করা হচ্ছে। একই দিন যুদ্ধের অবসান ঘোষণা করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বলেন, মহান জাতির বীরত্বপূর্ণ প্রতিরোধের পর একটি ইতিহাস রচনা হয়েছে। এছাড়া ইসরায়েল যুদ্ধবিরতি মানলে ইরানও তা মেনে চলবে বলে জানান পেজেশকিয়ান। ইরানের সংবাদ মাধ্যম নূর নিউজকে একথা জানিয়ে তিনি বলেন, ইরান সংলাপের জন্য প্রস্তুত। তেহরান আলোচনার টেবিলে বসেই ইরানি জনগণের স্বার্থ রক্ষা করবে। পাশাপাশি আন্তর্জাতিক কাঠামোর ভিত্তিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সমস্যার সমাধানে ইরান প্রস্তুত রয়েছে বলেও মন্তব্য করেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ফোন আলাপে এ মন্তব্য করেন তিনি। এদিকে ইরানের সরকার উৎখাতে আগ্রহ নেই বলে জানিয়েছেন ট্রাম্প, কারণ তা অস্থিরতা ডেকে আনবে বলে মনে করেন তিনি। আমি চাই সবকিছু যত দ্রুত সম্ভব শান্ত হোক। রেজিম চেঞ্জ মানেই বিশৃঙ্খলা, আর আদর্শগতভাবে আমরা এতটা বিশৃঙ্খলা দেখতে চাই না। এখানেই শেষ নয়, ইরান আর কখনো ইউরেনিয়াম সমৃদ্ধ করবে না এবং পারমাণবিক অস্ত্র পাবে না বলেও স্পষ্ট বার্তা দেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের এমন বক্তব্যের পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, তেহরান এখন আরও দৃঢ়ভাবে পারমাণবিক কর্মসূচির পক্ষে অবস্থান নিয়েছে। এই প্রযুক্তি অর্জনে ইরান পরিশ্রম করেছে। বিজ্ঞানীরা বিশাল ত্যাগ স্বীকার করেছেন, এমনকি অনেকে প্রাণও দিয়েছেন। আরাকচি আরও বলেন, এই ইস্যু ঘিরেই তার দেশের মানুষের ওপর যুদ্ধ চাপিয়ে দেয়া হয়। ইরানের কেউই এই প্রযুক্তি ছাড়বে না বলে স্পষ্ট বার্তা দেন তিনি। এদিকে ইরানের বিরুদ্ধে ঐতিহাসিক বিজয় ঘোষণা করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। এই বিজয় প্রজন্মের পর প্রজন্ম স্মরণীয় থাকবে বলেও মন্তব্য করেন তিনি। অন্যদিকে নিজেদের বিজয় দাবি করেছেন ইরানি কর্মকর্তারাও। তারা বলছেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির অনুরোধ করেছে। তাদের দাবি, ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি ধ্বংস করার কোনো লক্ষ্যই প্রতিপক্ষ অর্জন করতে পারেনি। মৌসুমী সাথী, সময় সংবাদ। ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েও তেজস্ক্রিয় পদার্থ ধ্বংস করতে পারেনি যুক্তরাষ্ট্র। মার্কিন গোয়েন্দাদের প্রাথমিক মূল্যায়নে উঠে এসেছে চাঞ্চল্যকরী তথ্য। এ বিষয়ে সংবাদ মাধ্যম CNN জানায়, মূল্যায়নটি প্রদান করেছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গোয়েন্দা শাখা। সামনের দিনে আরও কিছু তথ্য উঠেও আসতে পারে বলে জানায় তারা। এদিকে এই মূল্যায়নের সত্যতা অস্বীকার করেছে হোয়াইট হাউস। প্রেসিডেন্টকে অপমান করতে এগুলো ছড়ানো হচ্ছে বলে দাবি করেন মুখপাত্র ক্যারোলাইন লেভিট। গত সপ্তাহে ইরানের 3টি পারমাণবিক কেন্দ্র লক্ষ্য করে বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। এর মধ্যে অত্যাধুনিক B2 স্টিলথ বোমারু ব্যবহার করে ইরানের ফোর্দো পারমাণবিক কেন্দ্রে হামলা করা হয়। ব্যবহৃত হয় বাংকার বাস্টার বোমাও। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী জানায়, ইরানের পারমাণবিক কেন্দ্রে চালানো হামলায় তারা অসাধারণ সফলতা অর্জন করেছে। তবে মার্কিন গোয়েন্দারা তাদের প্রাথমিক মূল্যায়নে জানিয়েছেন, হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচির মূল উপাদান ধ্বংস হয়নি। এই হামলা দেশটির পারমাণবিক কার্যক্রম শুধু কয়েক মাস পিছিয়ে দিয়েছে। বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়ে সংবাদ CNN বলে, মার্কিন গোয়েন্দারা প্রাথমিক যে মূল্যায়ন প্রদান করেছেন সেটি 4 জন ব্যক্তি CNN-কে জানিয়েছেন। প্রতিবেদনে আরো বলা হয়, মূল্যায়নটি প্রদান করেছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গোয়েন্দা শাখা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পারমাণবিক অবকাঠামো ধ্বংস করে দেওয়ার যে দাবি করেছেন, প্রাথমিক মূল্যায়নে সেটির উল্টো চিত্র দেখা যাচ্ছে। মূল্যায়নের সঙ্গে সংশ্লিষ্ট দুটি সূত্র জানিয়েছে, ইরানের সমৃদ্ধকৃত ইউরেনিয়ামের মজুদ ধ্বংস হয়নি। অপর একজন জানিয়েছেন, দেশটির পারমাণবিক সেন্ট্রিফিউজের বেশিরভাগ অক্ষত রয়েছে। এই মূল্যায়নের সত্যতা অস্বীকার করে হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলাইন লেভিট বলেন, প্রেসিডেন্টকে অপমান করতে এগুলো ছড়ানো হচ্ছে। মৌসুমী সাথী, সময় সংবাদ।
মার্কিন সেনাঘাঁটিতে হামলার পর চাপের মুখে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছে ইরানি গণমাধ্যম। রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়, যুদ্ধ বন্ধের জন্য এক প্রকার মিনতিই করেছেন ট্রাম্প, আর এজন্য কাতারের আমিরের কাছে সহায়তা চান তিনি। তবে ভিন্ন সুরে কথা বলছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তার দাবি, ইরান ও ইসরায়েল একসঙ্গে শান্তির জন্য ট্রাম্পের কাছে দ্বারস্থ হয়েছে। ইরানের পরমাণু স্থাপনায় হামলার পর খামেনি প্রশাসনকে কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যমে তিনি জানান, তেহরান যদি মার্কিন হামলার জবাব দেয় তবে ওয়াশিংটন ভয়াবহ সামরিক অভিযান চালাবে। সোমবার রাতে কাতার ইরাকের মার্কিন সেনাঘাঁটিতে ইরানের হামলার পর যুক্তরাষ্ট্রের কড়া পদক্ষেপের শঙ্কায় ছিল বিশ্ব। তবে ঘটল তার বিপরীত। কিছুক্ষণের মধ্যেই যুদ্ধবিরতির ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হঠাৎ ট্রাম্পের এমন সিদ্ধান্তে অবাক হন অনেকেই। আবার অনেকের মনে প্রশ্ন, তবে কি ভয় পেয়ে গেলেন ট্রাম্প? কোন চাপের মুখে এমন সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট? ইরানি রাষ্ট্রীয় টিভি IRINN যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার সময় জানায়, ট্রাম্প যুদ্ধবিরতির জন্য হাত জোড় করেছেন। দেশটির গণমাধ্যমের দাবি, কাতারের মার্কিন ঘাঁটিতে ইরানের সফল হামলার পর যুক্তরাষ্ট্র চাপে পড়ে যুদ্ধবিরতির বার্তা দিয়েছে। গণমাধ্যমটি আরও জানায়, তেহরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে চায় না ওয়াশিংটন। বিভিন্ন গণমাধ্যমের তথ্য মতে, ইরানকে যুদ্ধবিরতিতে সম্মত করতে মধ্যপ্রাচ্যের আরেক দেশ কাতারের সহায়তা নিয়েছে যুক্তরাষ্ট্র। নিউ ইয়র্ক টাইমস অনুসন্ধান বলছে, মূল ভূমিকায় ছিলেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি। কাতারের আমির শেখ তামিমের সহায়তা চান ট্রাম্প। এরপর দোহার কূটনৈতিক উদ্যোগে ইরান রাজি হয় যুদ্ধ থামাতে। ওয়াশিংটন জানায়, ভাইস প্রেসিডেন্ট JD ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং মধ্যপ্রাচ্য বিষয়ক মার্কিন দূত স্টিভ উইটকফ তেহরানের সঙ্গে সরাসরি ও পরোক্ষভাবে যোগাযোগ করেন। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান ও ইসরায়েল যুদ্ধ বন্ধের জন্য তার কাছে অনুরোধ করেছে। সামাজিক মাধ্যমে তিনি জানান, বিশ্ব ও মধ্যপ্রাচ্য উভয়ই আসল বিজয়। দুই দেশের জন্য শান্তি, সৌহার্দ্য ও সম্প্রীতি কামনা করেন তিনি। এছাড়া দুই দেশের ভবিষ্যতের জন্য শুভকামনা জানান ট্রাম্প। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। দেশে আপাতত বাড়ছে না জ্বালানি তেলের দাম। মঙ্গলবার বিকেলে বিদ্যুৎ ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জ্বালানি উপদেষ্টা জানান, 45 দিনের জ্বালানি তেল মজুতের পাশাপাশি ক্রয়াদেশ আছে আরও 6 মাসের। এছাড়া মালয়েশিয়া, সিঙ্গাপুর সহ বিকল্প উৎস থেকে LNG যোগানের আশ্বাসও দিয়েছেন সরবরাহকারীরা। ইরান ইসরায়েল যুদ্ধবিরতি আপাতত স্বস্তি ফেরালেও গত কয়েকদিনের সংঘাত, উত্তেজনা, অস্থিরতা বাড়ায় জ্বালানির বৈশ্বিক বাজারে, যার প্রভাবে LNG আর জ্বালানি তেলের দাম ও আমদানি নিয়ে বাংলাদেশেও দেখা দেয় নানা শঙ্কা। মঙ্গলবার বিদ্যুৎ ভবনে এক চুক্তিসই অনুষ্ঠান শেষে বিষয়টি নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন জ্বালানি উপদেষ্টা। জানান, আপাতত দেশে বাড়ছে না জ্বালানি তেলের দাম। 45 দিনের মজুত থাকার পাশাপাশি ক্রয়াদেশ আছে আরও 6 মাসের। নিশ্চয়তা আছে চাহিদা মাফিক LNG সরবরাহেরও। বিপিসির যে প্রফিট, সেটা থেকে কিছুটা করবো আর কি, যদি হয়। কিন্তু আমরা সাবসিডিও বাড়াবো না এবং তেলের দামও ইনশাআল্লাহ বাড়াবো না আপাতত। এবং আমাদের সাপ্লায়াররা বলছে যে আমরা উইল অনার আওয়ার কন্ট্রাক্ট, আমরা যেখান থেকে পারি সেখান থেকে আমরা সাপ্লাই দেবো। লাফার্জ হোলসিম বাংলাদেশ ও জালালাবাদ গ্যাসের মধ্যে গ্যাস বিক্রয় চুক্তিসই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত সুইজারল্যান্ড, স্পেন ও ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত। অনুষ্ঠানে নবায়নযোগ্য জ্বালানি খাতে অর্থায়ন সহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশে বিনিয়োগের আগ্রহের কথা জানান তারা। The European Union, working with our member states, put on the table an amount of 1.3 billion euros of funding to help Bangladesh roll out its increased ambition when it comes to renewables. And we are fully committed to enlarge our economic presence in Bangladesh. In this context, we also applaud Bangladesh's ongoing efforts to attract FDI. অনুষ্ঠানে লাফার্জ হোলসিম বাংলাদেশ ও জালালাবাদ গ্যাসের মধ্যে 10 বছর মেয়াদী চুক্তি সই হয়। সে অনুযায়ী লাফার্জ হোলসিম বাংলাদেশকে দৈনিক 16 মিলিয়ন ঘনফুট হারে গ্যাস সরবরাহ করবে জালালাবাদ গ্যাস বিতরণ কোম্পানি। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। এবারে অন্য প্রসঙ্গ। সাবেক প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদাকে লাঞ্ছিত করার ঘটনায় জড়িত কেউই ছাড় পাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তবে আগের চেয়ে মব সহিংসতা কমেছে বলেও দাবি করেন তিনি। এদিকে কোনো ধরনের মব জাস্টিসকে প্রশ্রয় দেওয়া হবে না বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী।
কোনো পুলিশ সদস্যের গাফিলতি পেলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। সাবেক প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদাকে গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করার ঘটনায় ফের আলোচনায় আসে মব ভায়োলেন্স। রোববার রাজধানীর উত্তরার বাসা থেকে তাকে বের করে এনে জুতা দিয়ে আঘাত ও ডিম নিক্ষেপের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে। এরপর সেদিনই রাতে সরকারের পক্ষ থেকে বিবৃতি দিয়ে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা বেআইনি, আইনের শাসনের পরিপন্থী ও ফৌজদারি অপরাধ বলে উল্লেখ করা হয়। এমন পরিস্থিতিতে মঙ্গলবার ডিএমপি সদর দপ্তরে এক অনুষ্ঠান শেষে ডিএমপি কমিশনার বলেন, এখন থেকে কোনো ধরনের মব জাস্টিসকে প্রশ্রয় দেওয়া হবে না। কোনো পুলিশের গাফিলতি থাকলেও ব্যবস্থা নেওয়া হবে তাদের বিরুদ্ধেও। মব জাস্টিস, আমরা মব জাস্টিস অ্যালাউ করতেছি না। কেউ যেন কোনো অপরাধীকে ধরার জন্য না যায়। আপনারা আমাদেরকে খবর দেন, আমরা যাব, আমরা ধরব, আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন। এদিকে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা সাবেক সিসির উপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেন, জড়িতরা কেউ রেহাই পাবে না। আগের চেয়ে মব সহিংসতা কমে এসেছে বলেও দাবি করেন তিনি। এই ঘটনাটা কোনো অবস্থায় কিন্তু মেনে নেওয়া যায় না। আর এই ঘটনা যারা ঘটিয়েছে তাদের কিন্তু একজনের, আপনারা জানেন, অলরেডি আমরা আইনের আওতায় নিয়ে এসেছি এবং অন্যান্য যদি কেউ এটার সাথে জড়িত থাকে, আমরা অন্যান্য আরও তো অনেক জড়িত আছে, ফুটেজ দিয়ে আমরা সবারই আইনের আওতায় নিয়ে আসবো। আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার তৎপর জানিয়ে উপদেষ্টা বলেন, পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীর প্রধানরা নিশ্চিত করেছেন। নির্বাচন কমিশনের চাহিদা অনুসারে সব ধরনের সহযোগিতা করা হবে বলেও জানান তিনি। নির্বাচনের ব্যাপারে আলোচনা হয়েছে যেন আইন শৃঙ্খলা পরিস্থিতিটা যেন ভালো থাকে। সব বাহিনী প্রধানরা একটা এনশিওর করতে যে ওই সময় পরিস্থিতি ভালো থাকবে। নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকাটা শুধু আইন শৃঙ্খলা বাহিনীর উপরে নির্ভর করে না, যারা পার্টিসিপেট করে তাদের উপরেও কিন্তু নির্ভর করে। বর্তমানে পুলিশ সদস্যরা আগের চেয়ে আরও অনেক সক্রিয় এবং মানবিক বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। পুলিশের সক্ষমতা আমি বলবো আগের থেকে অনেক বেড়েছে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। এদিকে সাবেক সিইসি নুরুল হুদাকে হেনস্থা করায় দলের জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপি নেতারা। মব ভায়োলেন্সের বিচার করতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন তারা। মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলার নেতাকর্মীদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পরে সংবাদ মাধ্যমকে বলেন, ভোটারবিহীন নির্বাচনের জন্য সাবেক 3 সিইসি দায়ী থাকলেও আইনসম্মতভাবেই তাদের অপরাধের বিচার চায় বিএনপি। মব জাস্টিসে দলের অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে আবারও হুঁশিয়ার করেন তিনি। আদালতের প্রাঙ্গণে কাউকে ডিম ছুঁড়ে মারা হবে, কাউকে জুতা নিক্ষেপ করা হবে এবং বাড়িতে লোকজন গিয়ে তাকে টেনে হিচড়ে বের করবে, এইটা বিএনপি কখনোই পছন্দ করে না। যারাই এই কাজ করেছে তাদের অবশ্যই এই সরকারকে খুঁজে বের করে তাদের দৃষ্টান্তমূলক বিচার করতে হবে। পাশাপাশি যারা গণতন্ত্র ধ্বংস করেছে, যারা নির্বাচন ধ্বংস করেছে, যারা দিনের ভোট রাত্রে করেছে, যারা ডামি নির্বাচন করেছে, এর জন্য দায়ী এই 3 নির্বাচন কমিশন, তাদের আইনসঙ্গতভাবে বিচার। বিএনপির 31 দফা নিয়ে সকালে রাজধানীর উত্তরার আজমপুরে লিফলেট বিতরণ করেন দলের ভাইস চেয়ারম্যান আব্দুল আউল মিন্টু। নির্ধারিত সময়ে নির্বাচন দেওয়ার তাগিদ দিয়ে বলেন, নির্বাচিত সরকার না থাকাতেই মব জাস্টিস হচ্ছে। যারা এই মব জাস্টিসের সাথে জড়িত তাদের সবাইকে আইনের আওতায় আনা হোক। আগে বিচার, পরে সংস্কার, আগে সংস্কার, পরে নির্বাচন, এগুলি সবই নির্বাচনকে বানচাল করা ষড়যন্ত্র। সরকার ও বিচার চলমান প্রক্রিয়া হওয়ায় নির্বাচনের পরও এই দুটোই চলবে বলে মন্তব্য করেন আব্দুল আউল মিন্টু। শাকিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ জামাতে ইসলামীর নিবন্ধন ও দাঁড়িপাল্লা প্রতীক পুনর্বহাল করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন। এটিকে গণতন্ত্রের জন্য মাইলফলক সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন দলটির নেতারা। একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতার প্রতি জামাতের আস্থা রয়েছে বলেও জানান তারা।
বিগত আওয়ামী লীগ সরকারের সময় দলের নিবন্ধন হারায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। সে সময় নিবন্ধন ফিরে পেতে আইনি লড়াইয়ে তৎপর হতে পারেনি দলটি। মঙ্গলবার নিবন্ধন ও প্রতীক পুনর্বহালের প্রজ্ঞাপন জারি করে ইসি জানায়, উচ্চ আদালতের রায়ের আলোকে 2018 সালে জামায়াতের নিবন্ধন বাতিল সংক্রান্ত আগের প্রজ্ঞাপনটি বাতিল করা হয়েছে। দলটির নিবন্ধন ও প্রতীক ফেরত দেওয়ার সিদ্ধান্ত হয়েছে কমিশনের 4 জুনের সভায়। 5 আগস্ট পট পরিবর্তনের পর নতুন করে নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে আইনি লড়াই শুরু করেন জামায়াতের আইনজীবীরা। 1 জুন আপিল বিভাগের রায়ে জামায়াতের নিবন্ধন ও দাড়িপাল্লা প্রতীক ফিরে পাওয়ার পথ খুলে যায়। দলটির আইনজীবী শিশির মনির বলছেন, গণতান্ত্রিক রাজনীতিতে জামায়াতে ইসলামী অগ্রণী ভূমিকা পালন করবে। বাংলাদেশ নির্বাচন কমিশন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন, দাড়িপাল্লা প্রতীক সহ আনুষ্ঠানিকভাবে ফিরিয়ে দিল। নতুন প্রজন্মের মানুষদেরকে সাথে নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী এই প্রক্রিয়ার মধ্য দিয়ে অগ্রসর হয়ে অবশ্যই দৃষ্টান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করবেন, যা সকলের জন্যই ন্যায় বিচার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করবে। গণতান্ত্রিক রাজনীতিতে গঠনমূলক ভূমিকা পালন করবে, এটি সকলেরই প্রত্যাশা। নিবন্ধন ফিরে পাওয়ায় মঙ্গলবার দলটির কেন্দ্রীয় কার্যালয়ে ব্রিফ করেন সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। বলেন, এই সিদ্ধান্ত দেশের গণতান্ত্রিক ধারার জন্য একটি মাইলফলক। অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতার প্রতি জামায়াতের আস্থা রয়েছে বলেও এ সময় উল্লেখ করেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতার ব্যাপারে আমরা আস্থা রাখি, এবং জন আকাঙ্ক্ষার ভিত্তিতেই এই সরকার দায়িত্ব পালন করবে। আমরা আশা করব নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের জন্য জাতির প্রতি কৃত যে অঙ্গীকার এই সরকারের, তিনি সেই অঙ্গীকারের প্রতি কমিটেড, প্রতিশ্রুতিবদ্ধ এবং শক্ত থাকবেন, সোজা থাকবেন, নিরপেক্ষতা সব দিক থেকে আমরা সরকারকে সহযোগিতা করব। 2013 সালে হাইকোর্টের রায়ে জামায়াতের নিবন্ধন বাতিল হয়। এরপর দাড়িপাল্লাকে বিচার বিভাগের ন্যায়ের প্রতীক হিসেবে সংরক্ষণের সিদ্ধান্ত নেয় সুপ্রিম কোর্ট। কিন্তু জামায়াতের আইনি লড়াইয়ের ধারাবাহিকতায় 2024 সালের 1 জুন হাইকোর্টের রায় বাতিল করে ইসিকে চূড়ান্ত সিদ্ধান্তের এখতিয়ার দেন আপিল বিভাগ। এ নিয়ে দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা দাঁড়ালো 50। তবে প্রতীক তালিকায় দাড়িপাল্লা এখনও না থাকায় ইসি জানিয়েছে, বিধিমালা সংশোধনের মাধ্যমে নতুন করে প্রতীক যুক্ত করে শিগগিরই গেজেট প্রকাশ করা হবে। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। আদালতে উপস্থিত না হলে টিউলিপ সিদ্দিকের অনুপস্থিতিতেই বিচার কাজ চলবে বলে জানিয়েছেন দুদক চেয়ারম্যান। চিঠি দিয়ে তার বিরুদ্ধে দুর্নীতির মামলা বন্ধের দাবিকে হাস্যকর বলে মন্তব্য করেন তিনি। আইনজীবীর মাধ্যমে পাঠানো ওই চিঠিতে টিউলিপ ব্রিটেনকে খাটো করেছেন বলে মনে করেন আব্দুল মোমেন। ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে একের পর এক তলব সহ দুদক যখন নানা আইনি পদক্ষেপ নিচ্ছে, তখন দুদকের কাজে সহযোগিতা না করে পাল্টা আইনজীবীর মাধ্যমে তদন্ত বন্ধের দাবি জানিয়ে চিঠি পাঠিয়েছেন টিউলিপ। চিঠিতে দাবি করেন, তার বিরুদ্ধে মিথ্যা দুর্নীতির অভিযোগ তুলে ব্রিটেনের রাজনীতিতে তাকে বিতর্কিত করার চেষ্টা করছে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন। এ বিষয়ে মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন দুদক চেয়ারম্যান আব্দুল মোমিন। একজন এমপির বিরুদ্ধে দুর্নীতির মামলা হলে ব্রিটেনের রাজনীতি ভেঙে পড়বে এমন দাবি হাস্যকর বলে মন্তব্য করেন তিনি। যদি আমি তাকে ব্রিটেনের নাগরিকও ধরে নেই, ব্রিটেনের নাগরিকের বিরুদ্ধে একটা মামলা হলো, আর তাতেই ব্রিটেনের সরকার, ব্রিটেনের রাজনীতি সব ধসে পড়বে, এটা কি হতে পারে? যখন এসব শব্দ চয়ন করেন আইনজীবীরা, তারাও সঠিক শব্দ চয়ন করবেন। তারা কিন্তু এভাবে তাদের নিজেদের দেশকে ছোট করছেন। যদি 7 দিনের মধ্যে বা 10 দিনের মধ্যে আমার জবাব না দেন, তাহলে আমি ধরে নেব যে আমি মামলা থেকে অব্যাহতি পেয়েছি। এটা কি হতে পারে কখনো? এটা অবশ্যই হাস্যকর। সংস্থাটির চেয়ারম্যান বলেন, বাংলাদেশি নাগরিক হিসাবেই দুর্নীতির তথ্য প্রমাণ পেয়ে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে টিউলিপের বিরুদ্ধে। দেশের আদালতে এসেই আইনি মোকাবেলা করতে হবে তাকে। যদি না আসে তাহলে তো আপনার ইনএবসেন্সিয়াল ট্রায়াল হয় না। আমাদের সব মামলাই কি আমরা আসামিদের সামনে পাই? আমাদের যত ক্রিমিনাল মামলা, সিভিল মামলা, অনেক মামলাতে অনেক আসামি ইনএবসেন্সিয়াল ট্রায়াল হয়, সেটার পদ্ধতি রয়ে গেছে, সেভাবে বিচার হবে। টিউলিপ সিদ্দিক সহ দুদকের মামলায় বিদেশে পলাতক আসামিদের ফিরিয়ে আনতে ইন্টারপোল সহ সব সংস্থার সহযোগিতা চাওয়া হবে বলেও জানান চেয়ারম্যান। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। গুম প্রতিরোধে দ্রুত সময়ের মধ্যে আইন প্রণয়ন করতে যাচ্ছে সরকার। এতে মানবতাবিরোধী অপরাধের মাত্রা কমে আসবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। মঙ্গলবার বিকেলে রাজধানীর গুলশানে কমনওয়েলথ চার্টার ওয়ার্কশপের সমাপনী অনুষ্ঠানে এ কথা জানান তিনি।
জুলাই আগস্টের গণ অভ্যুত্থান রাজনৈতিক কর্মসূচি ছিল না জানিয়ে উপদেষ্টা বলেন, এটি ছিল গুম, হত্যা, অনাচার, অবিচার আর দুর্নীতির বিরুদ্ধে তরুণদের গণজাগরণ। ফৌজদারি কার্যবিধি যুগোপযোগী করতে সরকার কাজ করছে বলে উল্লেখ করে উপদেষ্টা জানান, এরই মধ্যে আইন সংস্কারে খসড়া তৈরি হয়েছে। The July-August uprising, not merely a political event but a moral awakening. We advance full digitalization of the judiciary to ensure transparency and efficiency. We amended laws on gender-based violence for time-bound justice. We reformed judicial appointments in the higher judiciary, enshrining transparency and merit-based appointment through the Supreme Judicial Council. We have amended the Code of Civil Procedure to make justice faster. কসোভো প্রজাতন্ত্রকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত লুজিম প্লানা। মঙ্গলবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন কসোভোর রাষ্ট্রদূত। এ সময় বাংলাদেশ থেকে আরও বেশি কর্মী নিতে কসোভো সরকারের প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। কসোভোর ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগেরও আহ্বান জানান তিনি। এ সময় উভয় দেশের ব্যবসায়ীদের সম্পর্ক বৃদ্ধির প্রতি জোর দেন রাষ্ট্রদূত লুজিম প্লানা। পহেলা জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত জুলাই স্মৃতি উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার এক সরকারি ঘোষণায় একথা জানানো হয়। পহেলা জুলাই মসজিদ, মন্দির, প্যাগোডা ও গির্জাসহ অন্যান্য উপাসনালয়ে শহীদদের স্মরণে দোয়া প্রার্থনা হবে। একই সঙ্গে খুনিদের বিচারের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচির সূচনা সহ নানা কর্মসূচি পালন করা হবে। গত 19 জুন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী জানান, গণ অভ্যুত্থানকে স্মরণ করতে পহেলা জুলাই থেকে কর্মসূচি শুরু হবে। বলেন, মূল কর্মসূচি শুরু হবে জুলাইয়ের 14 তারিখ থেকে, চলবে 5 আগস্ট পর্যন্ত। ভোরের সময় আরো থাকছে। বর্ষার শুরুতেই আগ্রাসী মহানন্দা, 3 সপ্তাহে বিলীন একের পর এক বসতভিটা জমি, আতঙ্কে চাঁপাইনবাবগঞ্জের 3 গ্রামের মানুষ। দ্রুত ব্যবস্থা নেওয়ার আশা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটে। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আসন্ন ডাকসু নির্বাচনকে বানচাল ও ক্যাম্পাসকে অস্থিতিশীল করতেই একটি মহল হামলা চালিয়েছে। যারা আজকে ককটেল ফাটিয়েছে বা যারা ক্যাম্পাসকে অস্থিতিশীল করতে চায়, যারা ডাকসুকে বিলম্বিত করতে চায়, যারা এই ক্যাম্পাসকে প্রশ্নবিদ্ধ করতে চায়, গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে এখানে সন্ত্রাস করতে চায়, ছাত্রলীগ স্টাইলে এখানে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়, তাদেরকে আজকে উচ্চ কণ্ঠে হুঁশিয়ারি করে দিতে চাই, এখানে ছাত্রলীগদেরকে হটাইতে আমাদের 15 আর 16 জুলাই লেগেছে। সো আপনাদেরকে হটাইতে, যারাই ছাত্রলীগটা হটাইছে, এটাই আসলে একদিনের সময় লাগবে না। আবারও দখলদারদের কবলে চলে গেছে রাজধানীর তেজগাঁও সড়ক। দিনরাত 24 ঘন্টা সড়ক জুড়ে দাঁড়িয়ে থাকে ট্রাক ও পিকআপের পার্কিং। ফলে যে উদ্দেশ্যে এলাকাটি দখলমুক্ত করে যান চলাচলের জন্য সড়ক তৈরি করা হয়েছিল তা ব্যাহত হচ্ছে প্রতিদিনই। যদিও উত্তর সিটি কর্পোরেশন বলছে ওই এলাকায় শুধু পার্কিংয়ের জন্য বহুতল ভবন নির্মাণ করবেন তারা। ভবন নির্মিত হলে দখলমুক্ত হবে তেজগাঁও সড়ক। ওমর ফারুকের তোলা ছবিতে তানভীর হাসান মেঘের রিপোর্ট। 4 লেন সড়কের 2টি লেনই দখল করে আছে ট্রাক, পিকআপ আর কাভার্ড ভ্যান। দেখে গ্যারেজ মনে হলেও এটি তেজগাঁও সড়ক। শুধু সড়ক দখল রেখে অবৈধ পার্কিংই নয়, কোথাও কোথাও চলছে গাড়ি মেরামতের কাজও। কোথাও আবার ফুটপাতের উপরই উঠে গেছে ট্রাক। মূল সড়কে যদি এই দশা হয়, তবে গলিগুলোর কি দশা তা সহজেই অনুমেয়। সার্ভিস লেনে রিক্সা বা ভ্যান চলার পথ বন্ধ করে রাখা হচ্ছে গাড়ি, ফলে দুর্ভোগে পথচারীরা। লরি রেখা তো রাস্তাটা অর্ধেক বন্ধ করে রাখছে, অনেক জ্যাম পড়ে, পুরো মিলায় জায়গাটা পুরো হজবরল হয়ে যায়। পিছনের দিকে যে ঝুলন্ত অংশটা থাকে
ওটা একেবারে ফুটপাতের উপর উঠায় দেয়। এই যে হাইটা যাওয়া আসায় অনেক সমস্যা হয়, দুইটা মানুষ যেতে পারতেছি না। চিপা রাস্তা দিয়ে আসলাম, হ্যাঁ এটা অনেক রিস্ক, তাই না? অনেকে যে বখাটে ছেলেরা বসে ছিল, যাতায়াতের জন্য একটা বেড়া পর্যন্ত দেওয়া হয়েছিল, সেটা ভেঙে আবারও গাড়ি রাখতেছে এইভাবে। বছর দশক আগে কয়েক দফা চেষ্টার পর 2015 সালে তেজগাঁওয়ের সড়কগুলো দখলমুক্ত করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। পরবর্তীতে তৈরি হয় 4 লেনের সড়ক, কিন্তু 2 থেকে আড়াই বছর স্বাভাবিক থাকলেও আবারও দখলের কবলে চলে গেছে তেজগাঁওয়ের সবগুলো সড়ক। চালকদের দাবি, নির্দিষ্ট পার্কিংয়ের অভাবেই তারা মূল সড়কে গাড়ি রাখতে বাধ্য হন। একই রকম কথা বলছে পুলিশ ও পরিবহন মালিকরা। ট্র্যাক স্ট্যান্ডে ফুল হয়ে যাওয়ার পরে সড়কে গাড়িগুলো রাখা, টিএনটিতে গাড়ি রাখতে পারলে আমাদের রাস্তায় কোনো গাড়ি রাখা লাগবে না। জায়গা নাই কারণে বিদায়ী এই গাড়িটি এলে পেল। টিএনটিটা যদি মেরামত করে মোটামুটি আমাদেরকে দিত, তাইলে আমাদের সমস্যাটা থাকতো না। যত পরিমাণ গাড়ি ঢাকা শহরে আসে, সেই গাড়িগুলোর স্ট্যান্ডের জন্য যে জায়গাটুকু নির্ধারণ করা আছে তেজগাঁ, এইটুকু খুবই কম। সমস্যার কথা স্বীকার করে সিটি কর্পোরেশন জানিয়েছে, পার্কিংয়ের জন্য বহুতল ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছেন তারা। তবে ভূমি সংক্রান্ত জটিলতায় সেই কাজও থমকে আছে। এখানে টিএনটির কিছু জায়গা আছে, গণপূর্তের কিছু জায়গা আছে। দীর্ঘমেয়াদী পরিকল্পনা হচ্ছে যে এখানে যে 9-10 বিঘা জায়গা আমরা পাবো, সেটাকে আমরা বড় মাল্টি স্টোরেড পার্কিং ব্যবস্থা আমরা করব। যদি দ্রুত জায়গাটা বুঝে নেই, আমরা পরের মাসেই কনসালটেন্ট নিয়োগ করে দেব। স্থানীয়দের দাবি, যে উদ্দেশ্যে এই সড়ক নির্মাণ করা হয়েছিল সেই উদ্দেশ্য যাতে সফল হয়, সেজন্য যা করা দরকার সেটি করুক কর্তৃপক্ষ। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। আগামী 27 জুনের মধ্যে এনবিআর চেয়ারম্যানকে অপসারণের দাবি জানিয়েছেন রাজস্ব বোর্ডের কর্মকর্তা কর্মচারীরা। দাবি আদায় না হলে 28 জুন থেকে কমপ্লিট শাটডাউনের হুমকি দেওয়া হয়েছে। কলমবিরতি কর্মসূচি পালন শেষে সংবাদ সম্মেলনে এসব কথা জানায় এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরকে বিলুপ্ত করে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করে অধ্যাদেশ জারির পর থেকেই এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে নানা কর্মসূচি পালন করে আসছেন রাজস্ব বোর্ডের কর্মকর্তা কর্মচারীরা। এবার রাজস্ব বোর্ড সংস্কারে গঠন করা কমিটির গ্রহণযোগ্যতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছেন তারা। প্রতিবাদে আবারও কলমবিরতি। কাগজ কলম ফেলে মঙ্গলবার সকাল থেকে এনবিআর প্রাঙ্গণে অবস্থানের পর সংবাদ সম্মেলনে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ জানায়, তাদের উপর দমন পীড়ন করছে সরকার। সংস্কারের উদ্দেশ্যে যে কমিটি গঠিত হয়েছে তা বাতিল করতে হবে। ঈদের পর আশা করেছিলাম আমাদেরকে নিয়ে এনবিআরকে একটা কমপ্লিট টিম ওয়ার্কের মাধ্যমে এগিয়ে নিয়ে যাওয়া হবে, সেটা তো করা হয়নি। আমাদের উপর নেমে এসেছে দমন নিপীড়নের খড়গ। আমাদের মেধাবী অফিসার যারা রাজস্ব যোদ্ধা, তাদেরকে স্ট্যান্ড রিলিজ করেছে। এ সময় তারা বলেন, সংস্কারে বড় বাধা এনবিআর চেয়ারম্যান। তাকে আওয়ামী লীগের দোষর দাবি করে 27 তারিখের মধ্যে অপসারণের আলটিমেটাম দেওয়া হয়। এনবিআরের বর্তমান চেয়ারম্যানকে আগামী 27 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে অপসারণ না করা হলে আগামী 28 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখ থেকে কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তরে লাগাতার কমপ্লিট শাটডাউন চলবে। সংবাদ সম্মেলনে জানানো হয়, বুধ এবং বৃহস্পতিবার ঢাকা ও ঢাকার বাইরে সকল শুল্ক, কর ও ভ্যাট অফিসে 12টা থেকে 5টা পর্যন্ত কলমবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করা হবে। তবে আওতামুক্ত থাকবে আন্তর্জাতিক যাত্রী সেবা ও রপ্তানি কার্যক্রম। আগামী 25-26 জুন দুপুর 12টা থেকে বিকাল 5টা পর্যন্ত। এমএস আরিফিন, সময় সংবাদ, ঢাকা। রাজস্ব বাড়ানোর লক্ষ্যে এনবিআরকে শক্তিশালী করতে 1009 কোটি টাকার নতুন প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় চলতি অর্থবছরের শেষ একনেক সভা। এ সভায় 8974 কোটি টাকা ব্যয়ে মোট 17টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকারি অর্থায়ন 3180 কোটি টাকা, প্রকল্প ঋণ 5563 কোটি টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন 230 কোটি টাকা। উল্লেখযোগ্য প্রকল্পের মধ্যে রয়েছে সার সংরক্ষণ ও বিতরণ সুবিধার জন্য 13টি জেলায় গুদাম নির্মাণের 3য় সংশোধনী প্রকল্প। শাহজালাল বিমানবন্দরের 3য় টার্মিনাল নির্মাণে ব্যয় বাড়তে পারে আরও 2000 কোটি টাকা। নান্দনিকতা ও নির্মাণ সামগ্রীর মান উন্নয়নে এই ব্যয় পরিশোধের তাগাদা দিয়েছে নির্মাণকারী ঠিকাদার প্রতিষ্ঠান। বিষয়টি স্বীকার করে মূলত ব্যয় কতটা তা পর্যালোচনা করে সমন্বয়ের কথা জানিয়েছেন সিভিল এভিয়েশন চেয়ারম্যান। তবে ব্যয় বৃদ্ধির যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলে বিশেষজ্ঞরা বলছেন, গলদ খুঁজে বের করতে হবে। কাজল আব্দুল্লাহর রিপোর্ট।
2024 সালে পুরোদমে যাত্রী সেবা দেওয়ার কথা থাকলেও চালু হয়নি ঢাকা বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। উল্টো কাজ শেষ করতে না পারায় নতুন করে ব্যয়ের খাতায় যোগ হতে পারে আরও 2000 কোটি টাকা। নির্মাণ কাজে আসছে কিছু পরিবর্তন। ভিভিআইপি জোন সহ কয়েকটি স্থানের সাজসজ্জা ও নতুন সংযোজনে বাড়তি অর্থ দাবি করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। বিগত সরকারের সময় শুরু হওয়া এই বিশাল কর্মযজ্ঞের নানা অংশে ছিল অনিয়ম, নিম্নমানের নির্মাণ সামগ্রী। এমন 5 শতাধিক ভেরিয়েশনের জন্য অতিরিক্ত ব্যয়ের কথা জানিয়েছে সিভিল এভিয়েশন। বলা হয় কাজের পাশাপাশি দুর্নীতি খতিয়ে দেখছে দুদক। আমরা যখন এসেছি তখন একদম শেষ মুহূর্তে এসে আমরা এটাকে হ্যান্ড করেছি। হ্যান্ড করার পর এখানে অনেকগুলো ভ্যারিয়েশন, অনেক কাজ হয়েছে, অনেক ভ্যারিয়েশনস হয়েছে, প্রচুর ভ্যারিয়েশনস, 566টা ভ্যারিয়েশনস হয়েছে। তো এই ভ্যারিয়েশনসগুলো আমরা এখন ওনাদের সাথে বসে সেটেল করার চেষ্টা করছি। দুর্নীতি দমন কমিশন তাদের কাজ করে যাচ্ছে, যে যার কাজ করে যাচ্ছে। আমার প্রচেষ্টা হচ্ছে এখন সর্বোচ্চ কম সময়ের ভিতরে এটাকে অপারেশন নিয়ে আসা। 2019 সালে নির্মাণ শুরুর পর করোনাকালেও থেমে থাকেনি তৃতীয় টার্মিনালের কাজ। সেক্ষেত্রে ব্যয় বৃদ্ধি নিয়ে প্রশ্ন তুলছেন বিশেষজ্ঞরা, দিয়েছেন গলদ খুঁজে বের করার তাগিদ। তবে ক্যাব চেয়ারম্যান জানান, নিজেদের স্বার্থ ঠিক রেখেই আইনগতভাবে সমাধান করা হবে বিষয়টি। যারা এটা কস্টিং অ্যানালাইসিস করে তারা এই জিনিসগুলো আগে থেকে কেন ফোরসি করতে পারে না? হ্যাঁ, আমাদের কি জিনিস লাগবে, আমার চায়না জিনিস লাগবে না জাপানিজ লাগবে, এগুলো তো আগে থেকে বলতে পারার কথা। স্বাভাবিকভাবে তো দেরি হলে তো আমাদের কারেন্সি ফ্ল্যাকচুয়েশনের কারণে কস্ট কিছু বাড়তে পারে, বাট সেটারও তো একটা যৌক্তিক পর্যায়ে হতে হবে। নট 2000 কোটি টাকা তো বাড়াটা এটা গ্রহণযোগ্য সমাধান না। আমাদের যে কনসালটেন্ট থাকে সেই কনসালটেন্ট ওইটাকে জাস্টিফাই করতে হয়, তার নিয়মকানুন অনুযায়ী জাস্টিফাই করে তারপরে ফরওয়ার্ড করতে হয়। অনেক আগে থেকে একটু জটিলতা তৈরি হয়েছে। আমরা চেষ্টা করছি আমাদের স্বার্থ সংরক্ষণ করে সেই জটিলতা কিভাবে সংরক্ষণ করা যায়। 2017 সালে তৃতীয় টার্মিনাল নির্মাণে ব্যয় প্রস্তাব ছিল 13,000 কোটি টাকা। 2022 সালে তা বেড়ে হয় 21,400 কোটি টাকা। এবার নতুন ব্যয় যোগ হলে ছাড়াবে 23,000 কোটি টাকা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশে চালু হলো অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম গুগল পে। মোবাইল ফোন ব্যবহার করে দেশে বিদেশে লেনদেন, বিল পরিশোধ সহ প্রবাসীদের রেমিটেন্সও আসবে এই মাধ্যমে। মঙ্গলবার সকালে রাজধানীর একটি হোটেলে গুগল পের উদ্বোধন করেন গভর্নর আহসান এইচ মনসুর। জানান, ক্যাশলেস সোসাইটি গঠনে আরেক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ। অনলাইন পেমেন্ট সিস্টেমে যুগান্তকারী পরিবর্তনের পথে যাচ্ছে বাংলাদেশ। চালু হলো গুগলের ডিজিটাল ওয়ালেট ও অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম গুগল পে। মোবাইল ফোনের সাহায্যে এই মাধ্যম ব্যবহার করে দেশে বিদেশে লেনদেনের পাশাপাশি রেমিটেন্স গ্রহণের সুবিধাও মিলবে। উপকৃত হবেন ফ্রিল্যান্সাররা। মঙ্গলবার সকালে রাজধানীর একটি হোটেলে এই সেবার উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। তিনি জানান, এই সেবা চালুর মাধ্যমে দেশ ক্যাশলেস সোসাইটির দিকে আরও এক ধাপ এগিয়ে গেল, পাশাপাশি পেল বিদেশি বিনিয়োগও। দেশি এবং বিদেশি উদ্যোক্তাদের বিচরণ ক্ষেত্র, এখানে আমি মনে করি না যে বিদেশি আসলে আমাদের টাকা নিয়ে চলে যাবে, এটা এই ধারণাটা ভুল। এখানে যে জিনিসটা আসে সেটা হচ্ছে টেকনোলজি, ম্যানেজমেন্ট, ইনফ্লো অফ রিসোর্সেস, অ্যান্ড উই ক্যান লার্ন ফ্রম। প্রধান অতিথির বক্তব্যে তিনি জানান, ব্যাংক খাতে সুশাসন ফিরিয়ে আনতে একীভূতকরণের কাজ চলমান। সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতার কথা তুলে ধরে বলেন, লক্ষ্য পূরণে মুদ্রা বিনিময় হার বাজারের উপর ছেড়ে দেওয়া হয়েছে। আমাদের এক্সচেঞ্জ রেটটাকে বাজারের উপর ছেড়ে দিতে, যেটা আইএমএফ চাচ্ছিল। আমাদের লক্ষ্য একই, বাজার ভিত্তিক এক্সচেঞ্জ রেট হবে। আমাদের টাকা কখনোই যেন অবমূল্যায়িত, মানে কোনো প্রকৃত কারণ ছাড়া অবমূল্যায়িত, স্পেকুলেটিভ প্রেশারে। আমি যেটা আগেও বলেছি, এখনো বলি, যে দুবাইয়ের থেকে আমাদের টাকার মান নির্ণয় হবে। এ সময় তিনি আরও জানান, বাজেটে 6.5% মূল্যস্ফীতি নির্ধারণ করা হলেও 5% নামিয়ে আনার লক্ষ্য নিয়ে কাজ করছে কেন্দ্রীয় ব্যাংক। আনস্টেবল এনভায়রনমেন্টে আন্ডার প্রেশার কখনোই বাজারের উপর ছেড়ে দিতে পারে। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরও থাকছে। দেশের আমের রাজ্য রাজশাহী অঞ্চলে নেই সংরক্ষণের কোনো ব্যবস্থা। হিমাগার না থাকায় চলতি মৌসুমে প্রায় 200 কোটি টাকার ফল নষ্টের শঙ্কা। সংরক্ষণাগার নির্মাণের দাবি। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি ও সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সভাপতিত্বে বিউএর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে এই সভা অনুষ্ঠিত হয়।
সভার মূল কার্যক্রম শুরুর আগে গত বছরের 23 এপ্রিল হতে চলতি বছরের 23 জুন পর্যন্ত পরলোকগত ক্রীড়া সংগঠক, ক্রীড়াবিদ এবং ক্রীড়া পরিবারের সদস্যদের আত্মার শান্তি কামনা করে 1 মিনিট নীরবতা পালন করা হয়। এরপর সভাপতি বিওএর সার্বিক কার্যক্রমে সহযোগিতার জন্য সকল ফেডারেশন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও বাংলাদেশ সেনাবাহিনী সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। নগর ভবনের কর্মচারীদের ওপর হামলা সংঘর্ষের ঘটনায় স্থানীয় সরকার উপদেষ্টার যোগসাজশ রয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মচারীদের দুপক্ষের সংঘর্ষে আহতদের দেখতে গিয়ে এ কথা বলেন তিনি। ইশরাকের দাবি, মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার আন্দোলন ও বিএনপিকে বিতর্কিত করতেই নগর ভবনের কর্মচারীদের উপর হামলা করা হয়। এতে নেতৃত্ব দেওয়া রুবেল ও আরিফের সঙ্গে স্থানীয় সরকার উপদেষ্টার সম্পর্ক রয়েছে বলে অভিযোগ তার। তারা এক ঢিলে দুই পাখি মারতে চেয়েছে। পুরো জিনিসটাই আমাদের দলের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং আমাদের এই আন্দোলনের বিরুদ্ধে ষড়যন্ত্র। গোলাম কিবরিয়া রুবেল সে বর্তমানে যিনি আপনি বললেন যে স্থানীয় সরকার উপদেষ্টা, তার সাথে ঘনিষ্ঠভাবে চলাফেরার তার যথেষ্ট প্রমাণাদি রয়েছে। অতএব এখানে একটা যোগসূত্র অবশ্যই খুঁজে পাওয়ার বিষয় রয়েছে বলে আমি মনে করি। করোনা ভাইরাসে ধীরে ধীরে বাড়ছে মৃত্যুর সংখ্যা, তবে নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন নিয়ে খুব বেশি আতঙ্কিত হওয়ার কিছু নেই বলছেন চিকিৎসক। সর্বোচ্চ সচেতনতা মেনে চলার পরামর্শ তাদের। বিস্তারিত শাহিন আলমের প্রতিবেদনে। কোভিডের 4 ডোজ টিকা নিয়েও আক্রান্ত হয়ে হাসপাতালে এসেছেন 60 আব্দুল হক। তিনি বলেন, টাঙ্গাইল থেকে প্রথমে পায়ের চিকিৎসা করাতে এসেছিলেন, পরে জানতে পারেন তিনি করোনা আক্রান্ত। অপারেশন যেদিন করবে সেদিন হঠাৎ করে আমাকে রিলিজ করে দিল, বললো যে আপনি কোভিড আক্রান্ত। আমি বললাম কিভাবে কোভিড আক্রান্ত, আমার তো কোনো শ্বাসকষ্ট নেই। ঢাকার ডিএনসিসি ডেডিকেটেড কোভিড হাসপাতালে বর্তমানে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন 14 জন। এছাড়াও গত 24 ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 3 জন। যারা ভর্তি আছেন বেশিরভাগের অবস্থা উন্নতির দিকে। আমার শরীর গরম, একটু কয়েকদিনে ঠান্ডা আর একটু হালকা জ্বর, শরীর ব্যথা, তাছাড়া কোনো প্রবলেম ছিল না। এদিকে এদিন সকালে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির আয়োজনে করোনা ও ডেঙ্গু সাম্প্রতিক সময়ের প্রবণতা নিয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়। উপস্থিত চিকিৎসকরা বলেন, বর্তমানে রোগীরা ওমিক্রন ভ্যারিয়েন্টে বেশি আক্রান্ত হচ্ছেন, তবে এতে খুব বেশি উদ্বিগ্ন না হয়ে সচেতনতা বাড়াতে বলেন তারা। ভাইরাসগুলো নিয়ে কোনোটা প্যানিক হওয়ার কিছু নেই, কিন্তু আবার অবহেলা করানো নেই। আমরা যদি দেখি মর্টালিটি কিন্তু রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন কিছুটা বেড়ে গিয়েছে। আপনি যদি সারা বিশ্বের দিকে যদি তাকান, এই যে সিজনাল ফ্লুর কারণেও কিন্তু মর্টালিটি কিন্তু অনেক বেশি। সেজন্য আমরা কোভিডকে ভয় পাবো না, বাট কোভিডকে আমরা সতর্ক হব। সেমিনারের অন্য বক্তারা সম্প্রতি সময় বেড়ে যাওয়া ডেঙ্গুর বিষয়ে বলেন, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে আতঙ্কিত না হয়ে যথাযথ নিয়ম মেনে চিকিৎসা নিলে মিলবে মুক্তি বলে মন্তব্য করেন। সেমিনারের অন্য বক্তারা সম্প্রতি সময় বেড়ে যাওয়া ডেঙ্গুর বিষয়ে বলেন, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে আতঙ্কিত না হয়ে যথাযথ নিয়ম মেনে চিকিৎসা নিলে মিলবে মুক্তি। আমরা চিকিৎসকদের সর্বপর্যায়ে ডেঙ্গির গাইডলাইনকে অনুসরণ করতে বলি, তাহলে আমাদের দেশের ডেঙ্গির ম্যানেজমেন্টে রোগীদের খরচ এবং হেলথ সিস্টেমের উপর যে প্রেশার, এটা অনেক কমে আসবে। চলতি বছরে সারা দেশে করোনা আক্রান্ত হয়ে মোট 16 জন মারা গেছেন, আর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন 32 জন। শাহিন আলম, সময় সংবাদ, ঢাকা। সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার করইতলা মোড়, আজুগড়া জামাত মোড় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের বেহাল দশা। পাশে আরেকটি বাঁধ নির্মাণ করায় গত 15 বছরেও সংস্কার হয়নি 7 কিলোমিটার দীর্ঘ বাঁধের উপরের সড়কটির। বর্তমানে দুপাশে ধসে ও কার্পেটিং উঠে গিয়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। তবে প্রশাসনিক জটিলতা কাটিয়ে শিগগিরই ক্ষতিগ্রস্ত সড়কটি সংস্কারের উদ্যোগ নেওয়ার আশ্বাস এলজিইডির। অমৃত সেনের ছবিতে রিঙ্কু কুন্ডুর রিপোর্ট। দুপাশে ধসে গেছে সড়ক, কার্পেটিং উঠে গিয়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত, তার উপর দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। দীর্ঘদিন সংস্কার না করায় বেহাল দশা সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার করইতলা মোড়, আজুগড়া জামাত মোড় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের। এলাকাবাসী জানান, গত 15 বছরে উন্নয়নের ছোঁয়া লাগেনি বাঁধের সড়কটিতে। ভাঙা সড়কে পায়ে হেঁটেও চলাচল করা কষ্টের কাজ, প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এতে মানুষ আহত হওয়ার পাশাপাশি বিকল হচ্ছে যানবাহনের যন্ত্রাংশ। 14 বছরের রাস্তাটা খুবই খারাপ। শহরের অনেক লোকজন বাজার আইসে রাস্তাঘাটে এই দুধের যা ফালাইয়া দেয়, ধান আনতে পারি না,
আবার মনে করেন যে এই ছেলেমেয়েরা স্কুলে যেতে পারে না। আমরা যদি এই জায়গায় আইসি তাহলে আমাদের ভেঙে অনেক সমস্যা হয়, যেমন আমার বডি ভেঙে যায়, আপনার স্পক ভেঙে যায়। একদিন আমার গাড়ি উল্টা যায়, মেলা মাল সামানা মনে করেন যে পাগারের মধ্যে চলে গেল। পানি উন্নয়ন বোর্ড বলছে নতুন বাঁধ নির্মাণ করার কারণে পুরাতন এ বাঁধের সংস্কার করা সম্ভব নয়, তবে কোনো বিভাগ চাইলে সড়ক সংস্কার করতে পারে। আর প্রশাসনিক জটিলতা কাটিয়ে শীঘ্রই ক্ষতিগ্রস্ত সড়কটি সংস্কারের উদ্যোগ নেওয়ার আশ্বাস এলজিইডির। আমাদের মূল উদ্দেশ্য হলো বন্যা নিয়ন্ত্রণ করা, লোকজনের চলাচলের রাস্তা তৈরি করা। এটা কিন্তু বাংলাদেশে আরও সংশ্লিষ্ট আরও কিছু ডিপার্টমেন্ট আছে, এটা আসলে তাদের কাজ। অনুমোদন পেলে এবং পানি উন্নয়ন বোর্ডের ছাড়পত্র পেলে আমরা রাস্তাটি আশা করতেছি এটার মেরামত কাজ করতে পারবো। 7 কিলোমিটার দীর্ঘ বেলকুচির করৈতলা মোড় আজগোড়া জামাত মোড় সড়কটি দিয়ে প্রতিদিন আশপাশে প্রায় 25টি গ্রামের মানুষ চলাচল করে। রিঙ্কু কুন্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। পদ্মা নদী থেকে পানি তোলার পর শোধন করে প্রায় 27 কিলোমিটার দূরে রাজশাহী নগরীতে সরবরাহ করা হবে। 7 বছর আগে অনুমোদিত এ প্রকল্পের কার্যক্রম নানা প্রতিবন্ধকতার পর এবছর কিছুটা গতি পেয়েছে। ওয়াসা বলছে প্রকল্পের সার্বিক অগ্রগতি 20%। 2027 সালে প্রকল্প চালু হলে প্রতিদিন 20 কোটি লিটার বিশুদ্ধ পানি পাবেন নগরবাসী। হাবিবুর রহমান পাপুর ছবিতে মওদুদ রানার রিপোর্ট। 2018 সালের অক্টোবরে একনেক সভায় পাশ হয় রাজশাহী মহানগরে বিশুদ্ধ পানি সরবরাহের নতুন প্রকল্প। অনুমোদনের 5 বছর পর শুরু হয় কাজ। এর 2 বছর পর বর্তমানে দৃশ্যমান হতে শুরু করেছে রাজশাহীর গোদাগাড়িতে উচ্চ ক্ষমতা সম্পন্ন ভূ-উপরস্থ পানি শোধনাগার। সংশ্লিষ্টরা বলছে প্রকল্পের 3টি অংশ। গোদাগাড়ির পদ্মা মহানন্দা নদীর মোহনায় ইনটেক পয়েন্ট, ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট এবং পবা উপজেলার হরিপুরের বুস্টার পাম্প স্টেশনের কাজ চলছে সমান্তালে। ওয়াসা বলছে প্ল্যান্ট থেকে পানিনগরীর গ্রাহক পর্যায়ে পৌঁছানো হবে 26.5 কিলোমিটার প্রধান সঞ্চালন এবং 48 কিলোমিটার প্রাইমারি ও সেকেন্ডারি পাইপলাইনের মাধ্যমে। ওয়াসা এবং সড়ক ও জনপথ বিভাগের মধ্যে চুক্তির পর রাজশাহী গোদাগাড়ি সড়কের পাশে বসানো শুরু হয়েছে সঞ্চালন লাইনের পাইপ। সব মিলিয়ে প্রকল্পের সার্বিক অগ্রগতি 20%। 4 বছর মেয়াদী প্রকল্প শেষে 2027 সালে দৈনিক 20 কোটি লিটার বিশুদ্ধ পানি পাবেন নগরবাসী। স্পেশাল পাইপলাইনে এখানে আমরা যে রোডস অ্যান্ড হাইওয়ের যে রাইট অফ ওয়ে ব্যবহার করছি, এখানে অনেক আনঅথরাইজড বিল্ডিং আছে। এই বিল্ডিংগুলোকে সরানো এটা একটা চ্যালেঞ্জ। এইটা যদি আমরা কাটিয়ে উঠতে পারি, আমি আশাবাদী যে সঠিক সময়ে আমরা প্রকল্পের কাজ শেষ করতে পারবো। প্রকল্পের প্রধান উৎস পদ্মায় পানির উচ্চতা কমতে থাকা নিয়ে ওয়াসা বলছে সম্ভাব্যতা সমীক্ষা অনুযায়ী নদীর পয়েন্টে সারা বছর অন্তত 30 ফুট গভীর পানি মিলবে। এই প্রকল্পটা ফিজিবিলিটি স্টাডি তখন করা হয়েছে ডিস্ট্রিক্ট ওয়াটার মডেলিং এর মাধ্যমে। আমাদের যে 50 বছরের যে ডাটা আমরা কালেক্ট করেছিলাম সেই অনুযায়ী আমরা আশাবাদী যে এখানে আমাদের পানির প্রাপ্যতার কোনো ঘাটতি হবে না। নগর পরিকল্পনাবিদরা বলছেন জনসংখ্যার ভিত্তিতে নগরবাসী নোংরা ও দুর্গন্ধের বদলে গুণগত মানের পানি পাবেন। নদীর পানিতে আপনার ক্ষার কম আছে, সেটা যেহেতু আয়রনের একটা ব্যাপার, সেটা আয়রন কম থাকবে, এটা অবশ্যই ডেফিনেটলি ভালো হবে। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে 4062 কোটি 22 লাখ টাকা। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। ভোরের সময়ে এই ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে সঙ্গে থাকবেন ধ্রুব ব্যানার্জি। ধন্যবাদ রোজা। বর্ষার শুরুতেই আগ্রাসী হয়ে উঠেছে মহানন্দা নদী। গত 3 সপ্তাহে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার 10টি বসতঘর ও 100 বিঘা ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙন আতঙ্কে রয়েছে 3টি গ্রাম। নদী পাড়ের জনপদ রক্ষায় দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। জাহাঙ্গীর আলমের তথ্য, ছবিতে রিপোর্ট। আগ্রাসী হয়ে উঠেছে মহানন্দা নদী। একের পর এক ভাঙছে পার, বিলীন হচ্ছে বসতভিটা, ফসলি জমি সহ নানা স্থাপনা। হারিয়ে যাচ্ছে জনপদের ইতিহাস। মহানন্দা নদীতে পানি বাড়ায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগরে দেখা দিয়েছে ভাঙন। গত কয়েক সপ্তাহে হরমাঘাট থেকে তরপাঘাট পর্যন্ত প্রায় 3 কিলোমিটার এলাকায় নদীগর্ভে বিলীন হয়েছে ফসলি জমি, বসতবাড়ি সহ বিভিন্ন স্থাপনা। এমনকি ভাঙন দেখা দিয়েছে হরমাঘাট এলাকার অস্থায়ী বাঁধেও। আমাদের হচ্ছে বাড়ি ঘর জমি যারা যা আছে সব নেমে যাচ্ছে ভাই। আমাদের কোনো থাকার স্থায়ী জায়গা নাই এখন ভাই। ফসলের জমি, বাড়ি ঘর সবই নামতে আছে। এই যে বর্ষাকাল এলো, এই যে ভাঙন ধরেছে, এই এখন যদি বান না হয়, এই যাইতে 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 পদ্মা ঠেকে যাবে।
মহানন্দার ভাঙন রোধে হরমা থেকে তর্পাঘাট পর্যন্ত জরুরি ভিত্তিতে কাজ করার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করে আমাদের এখানে জরুরি আপৎকালীন যে কাজটা আছে সেটা যাতে আমরা দ্রুত বাস্তবায়ন করতে পারি সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। মহানন্দার ভাঙনে গত 3 সপ্তাহে 10টি বসতঘর, 100 বিঘা ফসলি জমি নদী গর্ভে চলে গেছে। ভাঙন আতঙ্কে রয়েছে 3টি গ্রাম। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। 2016 সালে নওগাঁর তাজপুরে দেশের সবচেয়ে বড় চুনাপাথরের খনির সন্ধান মেলে, অথচ গত 9 বছরে উত্তোলন শুরু হয়নি। সংশ্লিষ্টরা বলছেন, তাজপুর থেকে চুনাপাথর উত্তোলন করা হলে দেশের ক্লিংকারের চাহিদা মিটিয়ে বিদেশেও রফতানি সম্ভব। তবে আবারও জরিপ করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। রকিবুল ইসলামের ছবিতে এমআর রকেট রিপোর্ট। নওগাঁর বদলগাছি উপজেলার তাজপুর এলাকায় 2016 সালে সন্ধান মেলে দেশের সবচেয়ে বড় চুনাপাথরের খনির। এজন্য বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর জিএসবি মাটির নিচে 6 মাস গবেষণা করে। গবেষণায় ভূপৃষ্ঠের প্রায় 2214 ফুট নিচে পাওয়া যায় বিপুল পরিমাণ চুনাপাথরের স্তর। মূল্যবান খনির সংবাদে খুশি হন জেলাবাসী। শিগগিরই খনি থেকে চুনাপাথর উত্তোলন শুরু করে দেশের আর্থসামাজিক অবস্থার উন্নয়নের দাবি তাদের। তবে গত 9 বছরে প্রকল্পটি আলোর মুখ দেখেনি, এতে হতাশ স্থানীয়রা। এখানে খনিজ সম্পদটা উত্তোলন হোক, এলাকার যুব সমাজে কর্মসংস্থান ঘটুক। জরুরিভাবে এটা পদক্ষেপ নিয়ে এটা প্রকৃত ঘটনাগুলো উদ্ঘাটন করা এবং কোথায় এটা আটকে আছে এটা দেখা দরকার। সংশ্লিষ্টরা বলছেন, চুনাপাথর মূলত সিমেন্ট তৈরির প্রধান উপকরণ, ক্লিংকার তৈরির কাঁচামাল। তাজপুরের এই মজুদ কাজে লাগাতে পারলে ক্লিংকারের আমদানি নির্ভরতা কমবে, এমনকি রপ্তানিও সম্ভব। নওগাঁবাসী কিন্তু আশা করে যে নওগাঁর এই খনিজ সম্পদটি উত্তোলন হোক এবং এই চুনাপাথর বাংলাদেশ সহ দেশের অন্যান্য জায়গায় যদি আমরা বিদেশে অন্যান্য জায়গায় আমরা রপ্তানি করতে পারি তাহলে একটা লাভজনক অবস্থা বাংলাদেশ আসে। যত দ্রুত সম্ভব এটাকে উত্তোলন করে দেশের অর্থনীতিতে একটা সংযোগ তৈরি করা হবে। জিএসবি জানায়, চুনাপাথরের নিচেই কয়লারও একটি বড় স্তর থাকার সম্ভাবনা রয়েছে। তবে নতুন করে আবারও জরিপ করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। আমরা আগে জানতে চাই যে এখানে সত্যিকার অর্থে কোনো কিছু আছে কিনা। যদি থাকে তখন আমরা সংশ্লিষ্ট সরকারের যে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় রয়েছে তাদের দৃষ্টি আকর্ষণ করে আমরা ভবিষ্যতে এটা কিভাবে এক্সক্যাভেট করা যায় কিংবা এখান থেকে কিভাবে এটি আহরণ করার সুযোগ থাকলে সেটা কিভাবে ভায়াবল না ভিজিবল সেটা আমরা অনুসন্ধানের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ। দেশে 32টি সিমেন্ট কারখানায় বছরে প্রায় 20 মিলিয়ন মেট্রিক টন ক্লিংকারের চাহিদা রয়েছে, যার 90% আমদানি নির্ভর। বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর জিএইচবি এই জায়গাতেই দীর্ঘ খনন প্রক্রিয়া শেষে বিশাল চুনাপাথরের মজুদ আবিষ্কার করেন। জিএইচবির তথ্যমতে প্রায় 50 বর্গ কিলোমিটার জুড়ে 100 বিলিয়ন টন চুনাপাথরের মজুদ রয়েছে এখানে। নওগাঁর তাজপুর থেকে এমআর রকি, সময় সংবাদ। জয়পুরহাট আদালতে মামলার জট, দীর্ঘসূত্রিতায় চরম ভোগান্তির শিকার বিচার প্রার্থীরা। আইনজীবীরা বলছেন, তদন্ত প্রতিবেদনের ধীরগতি, এজলাস ও বিচারক সংকট সহ নানা কারণেই জট খুলছে না। বিস্তারিত শাহিদুল ইসলাম সবুজের প্রতিবেদনে। জয়পুরহাট সদর উপজেলার দিওর গ্রামের বাসিন্দা আলম হোসেন 1962 সালে বগুড়ার আদালতে তার দাদি একটি মামলা করেন। তিনি মারা গেলে জয়পুরহাট আদালতে মামলাটি পরিচালনা করেন তার বাবা। বাবা মারা যাওয়ার পর 2002 সাল থেকে সেই মামলা চালাচ্ছেন আলম হোসেন। এতদিনেও মামলার কুল কিনারা না পেয়ে এখন ক্লান্ত সে। আলম হোসেনের মতোই জমি সংক্রান্ত একটি মামলায় 2008 সাল থেকে আদালতের বারান্দায় ঘুরছেন জাফর হোসেন নামে আরেক ব্যক্তি। ঘুরতে ঘুরতে আমার অর্থনৈতিক শারীরিক আমার সম্পূর্ণ শেষ হয়ে গেছে। আমি আর কতদিন ঘুরবো এই মামলার পাশে? একটার পরে একটা তারিখ পরে যাই আসি এতদিন দিকে মামলা চালাই আমি, কিন্তু মামলার কোনো দিকে রায় হয় না। আমি চাই এই মামলাটা দীর্ঘায়িত না হয়ে মামলাটা যেদিকেই হোক একটা নিষ্পত্তি আমি চাই। সীমান্তবর্তী জেলা হওয়ায় জয়পুরহাটে মাদক চোরাচালান, খুন গুম হত্যা সহ জমি সংক্রান্ত বিরোধে মামলার সংখ্যা বেশি। ভুক্তভোগীদের অভিযোগ, বছরের পর বছর আদালতে ঘুরেও মামলার নিষ্পত্তি না হয় অর্থনৈতিক ও মানসিকভাবে হয়রানির শিকার হচ্ছেন তারা। 2005 সাল থেকে আমরা মনে করেন যে এই 3 ভাই আমরা জমির ব্যাপারে ঘুরতেছি, কেস করেছি, কোনো রকমের কিছু আমরা এখনো হচ্ছে মনে করেন যে পাইনি বা হচ্ছে না। মৌরে এবং উকিল না জানিয়ে হুট করে তারিখ ফেলায়, এই তারিখে আমার মামলাটা খারিজ করায় বিদায় আমি আজকে আবার কোর্টে আপিল করার জন্য আমার আসছি। 1991 সালে আমার মালিক জমিদার
আমার জমি আমার কাছে বিক্রি করেছে, সেই জমি আমি ভোগ দখল করে আজ পর্যন্ত খাইতেছি, আর অর্ধেক জমি এখন খাইতে পারিনি। এই পেঁয়াজ পলট করে 4-5 বছর পর আবার সেই মামলা হাইকোর্ট নিয়ে গেছে। আইনজীবী ও সরকারি কৌশলীরা বলছেন, নিয়মিত সাক্ষীদের হাজিরা না দেওয়া, এজলাস ও বিচারক সংকট সহ নানা কারণে এড়ানো যাচ্ছে না মামলার জট। সমন সম্পূর্ণ হয়ে যাওয়ার পরেও সাক্ষীর বিষয়ে আসে, যখন সাক্ষী সামান্য কিছু লিখলে বা অনেক সাক্ষী প্রত্যেক দিন প্রত্যহ তারিখের দিন আসে না, যখন এই কারণেই কিন্তু মামলাগুলো বিলম্বিত হয়। আদালতের স্বল্পতা আছে, বিচারকদের অভাব আছে, আর বিশেষ করে যে সাক্ষীগুলো, বিশেষ করে সরকারি সাক্ষীগুলো ট্রান্সফার হওয়ার কারণে বিভিন্ন জায়গায় যখন ট্রান্সফার হয়ে যায় তখন সঙ্গে সঙ্গে সাক্ষীগুলো পাওয়া যায় না, আদালতের সময় মতো সাক্ষী উপস্থাপিত হয় না, যার কারণে মামলার দীর্ঘদিনের জটগুলো লেগে থাকে। আদালতের তথ্য মতে জেলায় চলতি বছরের মে মাস পর্যন্ত 40,128টি মামলা চলমান রয়েছে। শাহিদুল ইসলাম সবুজ, সময় সংবাদ, জয়পুরহাট। ভোরের সময়ে আরও থাকছে। তীব্র দাবদাহে পুড়ছে যুক্তরাষ্ট্র, গরমে নাভিশ্বাস উঠছে নিউ ইয়র্কবাসীর। নিউ হ্যাম্পশায়ারেও হিট অ্যালার্ট জারি, তাপমাত্রা 37 ডিগ্রির ঘরে পৌঁছানোর পূর্বাভাস। ধর্ষণের অপরাধে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত 19 মে কনসার্টে যাওয়ার কথা বলে রুমে ডেকে নিয়ে এক সহপাঠীকে ধর্ষণের অভিযোগ ওঠে সমাজবিজ্ঞান বিভাগের 2 শিক্ষার্থী আদনান ও পার্থর বিরুদ্ধে। 20 মে ভুক্তভোগী শিক্ষার্থী ওই 2 জন সহ মোট 5 জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেন। বর্তমানে তারা পুলিশের হেফাজতে রয়েছেন। 23 জুন আদালত 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এই ঘটনায় শান্ত ও স্বাগত নামে 2 শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কার করেছে প্রশাসন। সরবরাহ কমায় রাজশাহীতে বেড়েছে সব ধরনের মাছের দাম। ব্যবসায়ীদের দাবি, বৈরী আবহাওয়ার কারণে মাছের সরবরাহ কম। মাছ বাজারের বিস্তারিত জানাতে নওদাপাড়া পাইকারি মাছের বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মওদুদ রানা। সরাসরি যাচ্ছি তার কাছে। মওদুদ, ঈদুল আজহার আগে থেকেই রাজশাহীর যে পাইকারি মাছের বাজার, সেখানে মাছের সরবরাহ অনেক কম, যার ফলে এখানে কিন্তু দাম অনেক বেশি ছিল এবং সেই ধারাবাহিকতা এখনও রয়েছে। আজকের বাজারে মাছের সরবরাহ কিছুটা বেড়েছে এবং দাম কেজিতে 10 থেকে 20 টাকা পর্যন্ত কমেছে। ব্যবসায়ীরা বলছে যে বৈরী আবহাওয়া, অর্থাৎ প্রতিদিন সকালে যে বৃষ্টি হচ্ছে, সেটি যত কমতে থাকবে মাছের সরবরাহ তত বাড়বে এবং দামও কিছুটা নাগালে আসবে। আমরা যেটা দেখেছি যে ভোর থেকেই জমজমাট বাজার, তবে অন্যান্য সময় মাছের সরবরাহ যেরকম থাকে আজও সে তুলনায় কিছুটা কম এবং যেহেতু মাছের বাজার এখানে কিছুটা বেশি, এখানকার পাইকাররা যেটি বলছেন যে তারা অন্যান্য সময় যে পরিমাণ মাছ কিনতেন এবং এই বাজারে যে পরিমাণ কেনাবেচা হতো তার থেকে কিছুটা কম হচ্ছে। আমরা আজকে বাজার ঘুরে যেটি দেখেছি যে রুই মাছ 1 কেজি থেকে 2 কেজি 260 টাকা থেকে 350 টাকা দরে বিক্রি হচ্ছে এবং কাতলা মাছ প্রতি কেজি 270 টাকা থেকে বড় 2 কেজি 3 কেজি ওজনেরগুলো 370 টাকা দরে বিক্রি হচ্ছে। মৃগেল মাছ ছোট থেকে মাঝারি 210 টাকা এবং বড়গুলো 260 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বিগ হেড কার্প মাছ 200 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পাবদা মাছ 350 টাকা কেজি। সিলভার মাছ 180 টাকা থেকে 200 টাকা। পাঙ্গাস মাছ 160 টাকা থেকে 200 টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে। দেশি যে কই মাছ রয়েছে সেটি 400 টাকা এবং চাষের কই মাছ যেটি সেটি 220 টাকা দরে বিক্রি হচ্ছে। তেলাপিয়া মাছ 140 টাকা থেকে 200 টাকা দরে এবং বাটা মাছ 200 টাকা থেকে 220 টাকা দরে বিক্রি হচ্ছে। এখানে চাষের যে ট্যাংরা রয়েছে সেই ট্যাংরা বিক্রি হচ্ছে 600 টাকা কেজি। এখানকার যারা মাছ বিক্রি করতে এসছেন তারা যেটি বলছেন যে সকালের দিকে প্রতিদিনই বৃষ্টি হওয়ার কারণে এখানে মাছ ধরতে তাদের সমস্যা হচ্ছে, অর্থাৎ পুকুর থেকে তারা মাছ ধরার সময় নানান ধরনের প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে, যার কারণে মাছের সরবরাহ খুব বেশি এখনও বাড়ছে না বাজারে। তারা যেটি বলছেন যে এই বৈরী আবহাওয়া কিছুটা তারা দূর হলে আসলে মাছের বাজারে মাছের সরবরাহ অনেক বাড়বে এবং সেই ক্ষেত্রে তারা অনেক বেশি মাছ বাজারে আনতে পারবেন এবং সেক্ষেত্রে মাছের বাজার কিছুটা কমতে পারে তারা মনে করছেন। অন্যদিকে এখানে যারা এই পাইকারি বাজার সংশ্লিষ্টরা রয়েছেন তারা বলছেন যে আগামী সপ্তাহ থেকে মাছের সরবরাহ আগের মতোই হবে এবং দাম কেজিতে অন্তত 10 থেকে 20 টাকা আরও কমবে। এই ছিল রাজশাহীর পাইকারি মাছ বাজার থেকে আমার কাছে সর্বশেষ।
রাজশাহী থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী মওদুদ রানা। প্রতি বছর রাজশাহী অঞ্চলে প্রায় 200 কোটি টাকার আম নষ্ট হয়। সংরক্ষণ ও সঠিকভাবে বাজারজাতকরণ না হওয়ায় পচে যায় ফলগুলো। এতে ক্ষতিগ্রস্ত হন ব্যবসায়ীরা। তাই এই অঞ্চলে আম সংরক্ষণাগার নির্মাণের দাবি তাদের। সাইফুর রহমান রকির রিপোর্ট। রাজশাহীর বানেশ্বর আড়তে পচে নষ্ট হয়ে যাওয়ায় মনকে মনাম ফেলে দেয়া হচ্ছে পুকুরে। লোকসান হচ্ছে কোটি কোটি টাকা। পুরো মাস জুড়ে আড়তগুলোতে হরামেশায় দেখা মেলে এমন চিত্র। বিভাগের মধ্যে সবচেয়ে বেশি আমের ফলন হয় নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীতে। জেলাগুলোতে এবছর প্রায় 10,000 কোটি টাকার আমের বাণিজ্যের সম্ভাবনা তৈরি হয়েছে। বাগানগুলোতে এখনো থোকায় থোকায় ঝুলছে নানা জাতের আম। গাছ থেকে আম নামানো ও বাজারজাত করার পর 30 থেকে 40% পচে নষ্ট হয়ে যায়। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা। আমাদের আম প্রতিদিন ফেলে দেয়, নষ্ট আম 20 থেকে 25 মন। 400 মন মাল কিনে 100 মন ফেলাই দিতে হয়। প্রসেসিং আমজাত পণ্য এটার মাস্ট বি লাগবেই। সেক্ষেত্রে রাষ্ট্রীয় সহযোগিতা আমাদের প্রয়োজন। আলু যেমন কোলেস্টেরল আছে, আমাদের এখানে আছে, বানেশ্বরে শিবপুর আছে, এখানে সংরক্ষণ করে রাখা যায়, কিন্তু আম কিন্তু রাখার পরিবেশ নাই। আমকে সংরক্ষণের জন্য হিমাগার এবং প্যাকিং হাউস এবং এগুলো কিন্তু বাড়াতে হবে। এ অঞ্চলে আম সংরক্ষণাগার না থাকায় প্রতি বছর প্রায় 200 কোটি টাকার আম পচে নষ্ট হয়ে যায় বলে জানান ব্যবসায়ী নেতারা। সংরক্ষণের অভাবে প্রায় 200 কোটি টাকার আম প্রতি বছর নষ্ট হয়ে যায়। সরকারের কাছে জোর দাবি জানাবো যে এই আমগুলা সংরক্ষণের জন্য একটি সংরক্ষণাগারের ব্যবস্থা করা। সংশ্লিষ্টরা বলছেন আম সংরক্ষণের উপর জোর না দিয়ে প্রক্রিয়াজাত প্ল্যান্ট স্থাপন করে পাল্প থেকে আচার, জুস, আমসত্ত্ব ও চকলেট তৈরি করা হলে ব্যবসায়ীরা লাভবান হবেন। আমের আচার, জুস টুস এই ধরনের তাড়াতাড়ি যদি আমরা এই প্রক্রিয়াজাতগুলো করতে পারি তাহলে সেখানে পোস্ট হারভেস্ট লসটা কমে আসবে। শস্য বাণিজ্যিকরণ এবং শস্য বহুমুখীকরণ একটা প্রকল্পের সম্ভাব্যতা যাচাই চলছে, যেখানে বিভিন্ন প্রক্রিয়াজাতকরণ হচ্ছে। তো সেই ক্ষেত্রে চাঁপাইনবাবগঞ্জ জেলার আমকে প্রক্রিয়াজাতকরণের জন্য যদি অন্তর্ভুক্ত করা যায় তাহলে হয়তো এখানকার আমের যে বাজার মূল্য বা কৃষকের যে লাভের ব্যাপারটা সেটা অন্তর্ভুক্ত হতে পারে। শুকানোর একটা পদ্ধতি এবং হট ওয়াটার ট্রিটমেন্টের একটা পদ্ধতি আছে। সেই পদ্ধতিগুলো যদি আমরা আমের আড়তদারদেরকে কিংবা চাষিদেরকে বোঝাইতে পারি তাহলে আমটা দীর্ঘদিন ধরে তারা বাজারজাত করার সময় পাবে। চলতি মৌসুমে নওগাঁয় 4,30,000 মেট্রিক টন, চাঁপাইনবাবগঞ্জে 3,86,000 মেট্রিক টন এবং রাজশাহীতে 2,60,000 মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। বিগত সরকারের আমলে সকল বৈদেশিক চুক্তি বাতিল এবং চট্টগ্রাম বন্দর ইস্যুতে রোড মার্চের ঘোষণা দিয়েছে গণতান্ত্রিক ছাত্র জোট। মঙ্গলবার বিকেলে মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে ভারতসহ আধিপত্যবাদী দেশগুলোর সঙ্গে করা সব চুক্তি প্রকাশ ও গণবিরোধী চুক্তি বাতিলের দাবি জানিয়েছে গণতান্ত্রিক ছাত্র জোট। এ সময় সাম্রাজ্যবাদ বিরোধী দেশপ্রেমিক জনগণের ব্যানারে আগামী 27 তারিখ ঢাকা থেকে চট্টগ্রাম রোড মার্চ সফল করার আহ্বান জানিয়েছেন তারা। চাঁদপুরে জমি নিয়ে বিরোধের জেরে মাদ্রাসা শিক্ষার্থীকে হত্যার দায়ে 2 জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত এই রায় দেন। মামলার এজাহার সূত্রে জানা যায় 2015 সালের 29 জুন মাদ্রাসা ছাত্র মিলন বাড়ি থেকে বের হয়ে বাজারে যায়। একদিন পর ওই শিক্ষার্থীর মরদেহ পাওয়া গেলে বড় ভাই রিপন বাদী হয়ে কচুয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। এতে গ্রেফতার হন শামীম, সোহাগ ও রিপন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে শামীম ও সোহাগকে মৃত্যুদণ্ড দেন আদালত। মামলার অপর আসামি রাব্বিকে যাবজ্জীবন কারাদণ্ড ও 50,000 টাকা জরিমানা করা হয়। বগুড়ায় অনুমোদনহীন বেসরকারি ক্লিনিকে অভিযান চালিয়েছে সেনাবাহিনী ও জেলা প্রশাসন। মঙ্গলবার বিকেলে শহরের ইস্পাহানি সড়কে জমজম ইসলামিয়া হসপিটাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় অনুমোদনহীন প্রতিষ্ঠানটির কর্মকর্তা ও কর্মচারীরা। পরে অভিযানে হাসপাতালটিতে মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ সংরক্ষণের ফ্রিজে পশুর মাংস পাওয়া যায়। এছাড়াও হাসপাতালে অপারেশন থিয়েটারের বেহাল দশার পাশাপাশি প্রতিষ্ঠানটির পক্ষে কোনো বৈধ কাগজপত্র পাননি ভ্রাম্যমাণ আদালত। সিলেটের জৈন্তাপুরে অভিযান চালিয়ে 3 কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। বিজিবি জানায় ভারত থেকে চোরাচালান পণ্য এনে গুদামজাত করছিল একটি চক্র।
সুযোগ বুঝে বিজিবির চোখ ফাঁকি দিতে চক্রের সদস্যরা বালু ভর্তি ট্রাকের নিচে লুকিয়ে ভারতীয় কসমেটিক্স ঢাকায় পাচারের চেষ্টা চালায়। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে চেকপোস্ট বসায় পুলিশ। এ সময় পণ্য রেখে পালিয়ে যায় চোরা কারবারিরা। ঘরে বসে লাখ টাকা আয়ের প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে বিদেশি নাগরিক সহ 5 জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার মধ্যরাতে জিএমপি ক্রাইম মনিটরিং অভিযান পরিচালনাকালে ভাটোরার বসুন্ধরা এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত 5টি মোবাইল ফোন জব্দ করে পুলিশ। জিএমপি হেডকোয়ার্টার্সে সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। এ সময় পুলিশ জানায় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে জিএমপি সদর থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। এদিকে একই দিন টঙ্গী পূর্ব থানাধীন মোরকোন এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ সক্রিয় ডাকাত দলের 7 সদস্যকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ। খাগড়াছড়িতে স্কুল ছাত্রীকে ধর্ষণ মামলার প্রধান আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আজিজুল হক এই রায় দেন। মামলার এজাহার সূত্রে জানা যায় 2019 সালের 10 জুন ভুয়াছড়ি এলাকায় 9ম শ্রেণীর এক স্কুল ছাত্রী বাড়ির পাশে বেঁধে রাখা ছাগল আনতে যায়। এ সময় অভিযুক্ত আমিনুল ইসলাম প্রকাশ আমিন ভুক্তভোগীকে জোরপূর্বক পাশের কলাবাগানে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে আমিনুল ইসলামকে প্রধান আসামি করে 3 জনের বিরুদ্ধে মামলা করেন। পুলিশ মামলার তদন্ত শেষে একই বছরের 19 আগস্ট চার্জশিট দাখিল করেন। গাজায় নিহতের প্রকৃত সংখ্যা সরকারি হিসাবের চেয়ে কয়েক গুণ বেশি, এমনটাই দাবি করা হয়েছে হার্ভার্ড ডেটাভার্সে প্রকাশিত এক প্রতিবেদনে। বলা হয়েছে সহায়তা কেন্দ্রে ইসরায়েলি বাহিনীর সহিংসতা, নিপীড়ন আর পরিকল্পিত অপসারণ সব মিলিয়ে জনসংখ্যার বড় একটি অংশেরই অস্তিত্ব নেই। প্রতিবেদনের তথ্য অনুযায়ী গাজায় নিখোঁজ 3,77,000 মানুষ, যাদের অর্ধেকই শিশু। 1.5 বছর ধরে গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহত বহু মানুষ। সরকারি হিসাবে নিহতের সংখ্যা 61,000 বলে জানানো হচ্ছে। তবে এবার এক গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে ভিন্ন চিত্র। ইসরায়েলি অধ্যাপক ইয়াকভ গার্বের নেতৃত্বে পরিচালিত গবেষণায় বলা হয়েছে 2023 সালের অক্টোবর থেকে গাজায় নিখোঁজ হয়েছেন অন্তত 3,77,000 মানুষ, যাদের মধ্যে অর্ধেকই শিশু, অর্থাৎ প্রায় 1,88,000 শিশুর খোঁজ নেই। প্রতিবেদনে দাবি করা হয়েছে নিহতের প্রকৃত সংখ্যা কয়েক গুণ বেশি হতে পারে। নিখোঁজের প্রকৃত চিত্র বুঝতে গার্ব ব্যবহার করেছেন স্থানিক ম্যাপিং ও ডেটা অ্যানালাইসিস। যুদ্ধপূর্ব গাজায় ছিল 22,27,000 মানুষের আবাস। এখন শহর জুড়ে জনসংখ্যা মাত্র 18.5 লাখ। প্রতিবেদনে দাবি করা হয়েছে এই ফাঁকা অংশটাই প্রমাণ করে শুধু বাস্তুচ্যুত নয়, জনসংখ্যার একটি বিরাট অংশ হয়তো মারাই গেছে। প্রতিবেদনটিতে সরাসরি যুক্তরাষ্ট্র সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের কাঠামোকে দায়ী করা হয়েছে। বলা হয়েছে সহায়তা কেন্দ্রগুলোর অবস্থান, পরিকল্পনা ও নকশা ছিল স্পষ্টভাবে সামরিক কৌশল নির্ভর। অধিকাংশ কেন্দ্র বাফার জোনে থাকায় সাধারণ মানুষের পক্ষে সেখানে পৌঁছানোই ছিল জীবন ঝুঁকির নামান্তর। এক একটি সহায়তা কেন্দ্র কার্যত হয়ে উঠেছিল বিশৃঙ্খলা ও সহিংসতার ফাঁদ। ছিল না ছায়া, পানি, শৌচাগার বা নিরাপদ প্রবেশপথ। ছিল একমুখী প্রবেশপথ, ভিড় আর সেনাবাহিনীর গুলির ঝুঁকি। গার্ব লিখেছেন এগুলো সহায়তার নয়, বরং নিয়ন্ত্রণের কেন্দ্র, যা মানবিকতার ছদ্মবেশে সংঘর্ষের প্ররোচনা দিচ্ছে। কাকুলি আখতার, সময় সংবাদ। ভোরের সময়ে আরও থাকছে। সিরিজের শেষ টেস্টে আজ শ্রীলঙ্কার চ্যালেঞ্জ নেবে বাংলাদেশ, খেলবেন মিরাজ। জিততে চায় স্বাগতিকরা। লঙ্কান অধিনায়ক আস্থা রাখছেন স্পিনারদের ওপর। ভয়াবহ দাবদাহে পড়ছে যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চল। এতে নাভিশ্বাস উঠেছে নিউ ইয়র্কের বাসিন্দাদের। হিট অ্যালার্টের আওতায় রয়েছে নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্য। প্রশান্তির আশায় নদীতে সাঁতার কাটছেন অনেকে। প্রচণ্ড গরমে তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। তীব্র দাবদাহে চলছে খানিকটা স্বস্তি খোঁজার চেষ্টা। এক বোতল ঠান্ডা পানিই যেন তৃষ্ণা নিবারণের একমাত্র উপায়। গরম থেকে বাঁচতে অনেকেই খাচ্ছেন ফল ফলাদি।
স্থানীয় সময় মঙ্গলবার ভয়াবহ তাপপ্রবাহের কবলে পড়ে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের বাসিন্দারা। গত সপ্তাহের শেষে শুরু হওয়া এই তাপপ্রবাহ ছড়িয়ে পড়েছে গোটা যুক্তরাষ্ট্র জুড়ে, যা জনজীবনে মারাত্মক প্রভাব ফেলেছে। এখনই মনে হচ্ছে আমি গলে যাচ্ছি। আসলে ভীষণ গরম, রোদে দাঁড়িয়ে থাকা যেন আগুনে পোড়ার মতো মনে হচ্ছে। প্রচণ্ড গরমে তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া জর্জিয়ার উত্তরাঞ্চল, ক্যারোলাইনা, ভার্জিনিয়া, মেরিল্যান্ড ও পেনসিলভেনিয়ার বিভিন্ন অংশেও রেকর্ড গরমের আশঙ্কা করছে কর্তৃপক্ষ। প্রচণ্ড তাপপ্রবাহে নাভিশ্বাস নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের বাসিন্দাদের জীবন। কিছুটা প্রশান্তির আশায় পরিবার সহ নদীতে সাঁতার কেটে সময় পার করছেন অনেকে। মৌসুমী সাথী, সময় সংবাদ। নিজ ব্যবসা প্রতিষ্ঠানে দুর্বৃত্তের গুলিতে নিহত পর্তুগাল প্রবাসী মাহবুবুল আলম হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। মঙ্গলবার লিসবনের প্রাসা কমার্সিওতে পর্তুগালের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে এই মানববন্ধন করেন তারা। অভিবাসীদের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি সকল বর্ণবাদী হামলার বিচারেরও দাবি জানায় তারা। তারিকুল হাসান আশিকের রিপোর্টে বিস্তারিত। গত 13 জুন নিজ ব্যবসা প্রতিষ্ঠানে স্ত্রী সন্তানদের সামনে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন পর্তুগাল প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী মাহবুবুল আলম। নির্মম এই হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মঙ্গলবার লিসবনের প্রাসা কমার্সিওতে জড়ো হন পর্তুগাল প্রবাসী বাংলাদেশিরা। পর্তুগালে অভিবাসীদের ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে প্রতিনিয়ত হামলা ও নানা বর্ণবাদী আচরণের ঘটনায় ভয় আর আতঙ্কের ছাপ ছিল অংশগ্রহণকারীদের চোখে মুখে। এসব ঘটনার পুনরাবৃত্তি রুখতে সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা। আমরা যাতে আর কোনো ধরনের হয়রানির শিকার না হই, সেই প্রতিবাদ স্বরূপ আমরা সকল প্রবাসীরা এখানে র্যালিতে অংশগ্রহণ করেছে। সরকারের কাছে আমাদের আবেদন থাকবে এই হত্যার সুষ্ঠু তদন্ত হোক এবং এর সুষ্ঠু বিচার ব্যবস্থার জন্য যা করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক। প্রত্যেকটা বাঙালির একসাথে একজোট হওয়া উচিত এবং পাশাপাশি সতর্ক থাকা জরুরি, যাতে করে আমরা পরবর্তীতে কোনো কিছু যে কোনো একসঙ্গে প্রতিহত করতে পারি। বাংলাদেশিরা ছাড়াও অন্যান্য অভিবাসী ও পর্তুগিজরাও অংশ নেন মানববন্ধনে। তারাও এসব অনাকাঙ্ক্ষিত ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করে অভিবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে যথাযথ ব্যবস্থা নেয়ার আহ্বান জানান। আমি মনে করি আজকের এই সমাবেশ খুবই গুরুত্বপূর্ণ। পর্তুগালে বর্ণবাদী আচরণ ও অভিবাসীদের উপর হামলার ঘটনা বেড়েই চলেছে। এতে অভিবাসীরা অনেকটা ভীত ও আতঙ্কের মধ্যে রয়েছে, যেটা মানবিক পর্তুগালের অন্তরায়। সরকারের উচিত এসব তদন্ত করে দ্রুত দৃশ্যমান ব্যবস্থা নেয়া আর অভিবাসীদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করা। গত কয়েক মাসে বেশ কয়েকটি বাংলাদেশি প্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে অভিবাসীদের বাড়তি সতর্কতা ও বিশৃঙ্খলা এড়িয়ে শান্ত থেকে পরিস্থিতি মোকাবেলার পরামর্শ সংশ্লিষ্টদের। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। শুরুতে শ্রীলঙ্কা বাংলাদেশ টেস্ট সিরিজের খবর। গোলের আত্মবিশ্বাস পুঁজি করে জয়ের লক্ষ্য নিয়ে কলম্বো টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। হাতে ব্যথা পেলেও পুরোপুরি ফিট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, জানিয়েছেন কোচ ফিল সিমন্স। মিরাজের সুস্থতা অপশন বাড়িয়েছে একাদশ নির্বাচনে। কয়জন পেসার নিয়ে নামবে বাংলাদেশ, সেই প্রশ্নে রহস্য রাখলেন টাইগার কোচ। অন্যদিকে কলম্বোতে জয় চায় শ্রীলঙ্কাও। স্পিনারদের উপর আস্থা রাখছেন লঙ্কার অধিনায়ক ধনঞ্জয়া ডিসিলভা। ম্যাচ শুরু হবে সকাল 10:30টায়। কলম্বো থেকে তারেক হাসান শিমুলের ম্যাচ প্রিভিউ। গোলের সুখস্মৃতি নিয়ে কলম্বোতে মাঠে নামবে টিম টাইগার্স। টেস্ট চ্যাম্পিয়নশিপের শুরুটা ড্র দিয়ে করেছে বাংলাদেশ। সিংহলী স্পোর্টস ক্লাব মাঠে এবার লক্ষ্যটা জয়ের। শান্ত, মুশফিক, লিটন, সাদমানরা রানে আছেন। ব্যাটারদের পারফরমেন্স আত্মবিশ্বাসী করছে টাইগারদের। এই মাঠে আছে মোহাম্মদ আশরাফুলের সেঞ্চুরি করার সুখস্মৃতি। টাইগাররা মুখিয়ে লঙ্কায় দ্বিতীয় জয়ের। শঙ্কা জেগেছিল অধিনায়ক নাজমুল শান্তকে নিয়ে। হাতে চোট পাওয়ায় কলম্বোর প্রথম অনুশীলন সেশন কাটিয়েছিলেন বিশ্রামে। তবে টাইগার অধিনায়ক মাঠে নামতে প্রস্তুত, করেছেন দলের সঙ্গে অনুশীলনও। অধিনায়ক সুস্থ আছে, সে খেলার জন্য পুরো ফিট। হাতে ব্যথা পেয়ে
হয়েছিল, তবে তা ম্যাচ না খেলার মতো নয়। গলে আমরা শ্রীলঙ্কার বিপক্ষে ভালো পজিশনে থাকলেও তারা খুবই ভালো দল। তাদের বিপক্ষে আমাদের সেরা ক্রিকেটটাই খেলতে হবে। ব্যাটাররা রানে আছেন, সেটা আশার বিষয়। স্পিনাররা ভালো বল করেছে। আমরা জয়ের জন্য মাঠে নামবো, তবে কাজটা সহজ হবে না। চিন্তার কারণ হতে পারে সাদমান ইসলামের চোখের নিচে ব্যথা পাওয়া। গেল টেস্টে ৭৬ রান করা এই ব্যাটার ফিল্ডিং অনুশীলনের সময় চোট পেয়ে ফিরেছেন মাঠ থেকে, যদিও পরবর্তীতে ব্যাটিং করেছেন দলের সঙ্গে। মেহেদী হাসান মিরাজ আগেই ফিরেছেন অনুশীলনে। কলম্বো টেস্টের একাদশে হয়তো দেখা যাবে তাকে। টেস্ট অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে আছেন ২ নম্বরে। তাকে পুরো ফিট পাওয়া দলের জন্য স্বস্তির। তবে সিংহলিজের উইকেট বিবেচনায় বাড়তি পেসার নিয়ে মাঠে নামবে কি বাংলাদেশ? দেখুন, মিরাজ টেস্ট অলরাউন্ডার র্যাঙ্কিং এ ২ নম্বরে আছে। সে থাকা মানে দুই দিক থেকেই সুবিধা পাওয়া। একজন বোলার ও ব্যাটার বেশি পাওয়া। সে একাদশে থাকলে অবশ্যই আমাদের জন্য ইতিবাচক। তবে মিরাজ এই টেস্টে খেলবে কিনা এখনই বলতে চাই না। আর উইকেট বিবেচনা করেই একাদশ সাজাবো। পেসার কয়জন খেলবে তা এখনো আমরা নির্ধারণ করিনি। লঙ্কানদের বিপক্ষে টেস্ট জয়ের স্মৃতি বলতে এই কলম্বোতে পিসারা ওভালে ১৭তম টেস্টে একমাত্র জয়ের দেখা পেয়েছিল। তাই স্বাগতিকরাই থাকবে এগিয়ে। তারাও প্রস্তুতি নিয়েছে পুরোদমে। জয় পেতে মুখিয়ে স্বাগতিকরা। মুশফিক শান্ত দুর্দান্ত ব্যাটিং করেছে, ভালো ছন্দে আছে। তবে আমরা কলম্বোতে জয়ের জন্যই মাঠে নামবো। আমরা প্রতিপক্ষের ২০টি উইকেটই তুলে নিতে চাই। আমাদের স্পিনারদের সেই সক্ষমতা আছে। এই মাঠে উইকেট সংগ্রাহকের তালিকায় সবার উপরে লঙ্কান গ্রেট মুত্তিয়া মুরলীধরন। তাই কিনা নাইম হাসানকে নিয়ে বিশেষ প্র্যাকটিস করলেন বোলিং কোচ শন টেট। গল টেস্ট ড্র হওয়ায় বাংলাদেশ শ্রীলঙ্কা টেস্ট সিরিজের ভাগ্য নির্ধারণ হবে এই সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে। উইকেটের চরিত্র বলছে প্রথম ইনিংসে যারা বড় সংগ্রহ এনে দিতে পারবে তাদের পক্ষেই যাবে ফলাফল। তাই ব্যাটসম্যানরা গলে যেই পারফরমেন্স দেখিয়েছে সেটাই এখন প্রত্যাশা কলম্বোতে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, শ্রীলঙ্কা। গল টেস্টের একাদশ থেকে অন্তত একটা পরিবর্তন আসছে বাংলাদেশ স্কোয়াডে। সুস্থ হয়ে দলে ফিরেছেন সহ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। সেক্ষেত্রে তাকে জায়গা ছেড়ে দিতে হতে পারে রান খরায় ভুগতে থাকা এনামুল হক বিজয়কে। ওপেনিংয়ে সাদমানের সঙ্গী হতে পারেন নাজমুল শান্ত। ৩ স্পিনার এবং ২ পেসার নিয়ে একাদশ সাজানোর সম্ভাবনাই বেশি টাইগারদের। তবে সিংহলিজ স্পোর্টস ক্লাবের উইকেটের কথা বিবেচনায় ৩ পেসারের দিকেও যেতে পারে টিম ম্যানেজমেন্ট। বাংলাদেশের একাদশ কলম্বোর আবহাওয়া এবং উইকেট নিয়ে আরও জানাচ্ছেন তারেক হাসান শিমুল। গলে দুর্দান্ত পারফরমেন্সের পর কলম্বোতে বাংলাদেশের একাদশে কারা থাকবেন এবং উইকেটের চরিত্রটাই বা কেমন হবে, একাদশ নির্ধারণে হিসেবটা সহজ হয়ে যায় যদি এনামুল হক বিজয়কে দল থেকে বাদ দেওয়া হয়। সেক্ষেত্রে ওপেনিং স্লটে আমরা দেখতে পাবো নাজমুল হোসেন শান্ত এবং কি সাদমান ইসলাম অনিককে। যদিও ফিল্ডিং করার সময় সাদমান ইসলাম অনিক কিছুটা ব্যথা পেয়েছেন, তবে তিনি পুরোদমে ব্যাটিং করেছেন, তা বলাই যায় তিনি ম্যাচ খেলার জন্য প্রস্তুত রয়েছেন। পাশাপাশি ৩ নম্বর পজিশনে সেক্ষেত্রে মমিনুল হক চলে যাবে, ৪ নম্বরে মুশফিক, ৫ নম্বরে লিটন দাস, ৬ নম্বর পজিশনে জাকের আলী অনিক, আর ৭ নম্বরে আমরা হয়তো দেখতে পাবো মেহেদী হাসান মিরাজকে। মিরাজের ইনক্লুশন নিয়ে অনেক কথা হচ্ছে, যেহেতু তিনি অফ স্পিনার এবং নাইম হাসান দুর্দান্ত পারফর্ম করেছেন গল টেস্টে। তবে মিরাজ যেহেতু অলরাউন্ডার, সেক্ষেত্রে নিশ্চয়ই টিম ম্যানেজমেন্টের পছন্দের শীর্ষে থাকবেন মেহেদী হাসান মিরাজ, এবং কি তিনি অনেকটা নিশ্চিত যে কলম্বো টেস্ট খেলছেন এবং ৭ নম্বর পজিশনে তিনি ব্যাট করবেন। ৮ নম্বর পজিশনে আমরা হয়তো তাইজুলকে দেখব, ৯ নম্বরে নাইম হাসান, তারপর ১০, ১১ দুজন পেসার। যদি ৩ পেসার নিয়ে বাংলাদেশ খেলে, আমরা যেমনটা দেখেছি শন টেট কিন্তু পেসারদেরকে নিয়ে আলাদাভাবে কাজ করেছেন। প্রেস কনফারেন্সে সেই প্রশ্নটা উঠেছিল বাংলাদেশ কি 2 পেসার নিয়ে খেলবে নাকি 3 পেসার নিয়ে খেলবে। সেক্ষেত্রে কোচ যেমনটা বার্তা দিয়েছেন, কিছুটা ইঙ্গিত দিয়েছেন হয়তো বা 3 পেসারের দিকে যেতে পারে। সেক্ষেত্রে আমরা হয়তো বা নাহিদ রানা, হাসান মাহমুদের সঙ্গে ইবাদতকে দেখব একাদশে। তা সেক্ষেত্রে বাদ যেতে পারেন জাকের আলী অনেক, তার কপাল পড়তে পারে এই ম্যাচে। উইকেটের চরিত্র যেমনটা বলছে যে আসলে সকালের দিকে অর্থাৎ প্রথম 1-2 ঘন্টা কিন্তু বেশ খানিকটা পেসারদের পক্ষে কথা বলে, এবং প্রথম 2 দিন খুবই গুরুত্বপূর্ণ। যে ক্যাপ্টেন এই টেস্টে টস জিতবে সেই ক্যাপ্টেন কিন্তু অনেকটা লিডিং পজিশনে থাকবে, কারণ এখানে প্রথম 2 দিন কিন্তু ব্যাটসম্যানদের পক্ষে কথা বলে, যেমনটা আসলে পরিসংখ্যান বলছে। এরপরে তৃতীয়, চতুর্থ, পঞ্চম দিন থেকে কিন্তু উইকেট ভাঙতে থাকে। সিংহলী স্পোর্টস ক্লাবের পরিসংখ্যান যখন দেখছিলাম সেখানে দেখেছি যে মুত্তিয়া মুরলীধরন
মুরলীধরনের তার ক্যারিয়ারের সর্বোচ্চ 166 উইকেট কিন্তু নিয়েছেন এই মাঠে, অর্থাৎ তার ক্যারিয়ারে কোনো একটি সিঙ্গেল স্টেডিয়ামে কিন্তু সবচেয়ে বেশি উইকেট সেটি এই মাঠে। তার মানেই বোঝা যাচ্ছে স্পিনাররা কতটা সুবিধা পান শেষ দিকে এসে। সেক্ষেত্রে বাংলাদেশ নিশ্চয়ই 3 স্পিনারের উপর ভরসা রাখবে, তাই মিরাজ, তাইজুল এবং কি নাইম হাসান তো রয়েছেন। পাশাপাশি একটু বলতে চাই যে ওয়েদার নিয়ে, গলে যেমনটা বৃষ্টি রোদের ওয়েদার ছিল, এখানে কিন্তু তেমনটা নেই, তবে অনেক বেশি রোদ থাকবে, যেটা আসলে বড় দুশ্চিন্তার কারণ হতে পারে বাংলাদেশ দলের জন্য। যারা একাদশের সুযোগ পাক, উইকেট কন্ডিশন কিংবা আবহাওয়ার কি পূর্বাভাস রয়েছে এসব নিয়ে না ভেবে নিশ্চয়ই নিজেদের সেরা ক্রিকেট খেলে একটা জয়ের খোঁজে থাকবে টিম টাইগার্স। সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ড থেকে তারেক হাসান শিমুল, সময় সংবাদ, শ্রীলঙ্কা। সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ড, যা লঙ্কানদের কাছে লর্ডস হিসেবে পরিচিত। ক্রিকেট বিশ্বে এই মাঠ সাক্ষী হচ্ছে বেশ কিছু রেকর্ডের, যেখানে আছে মাহেলা সাঙ্গাকারার টেস্টে সর্বোচ্চ 624 রানের জুটি, আছে মোহাম্মদ আশরাফুলের সবচেয়ে কম বয়সে সেঞ্চুরি করার কীর্তিও। দীর্ঘদিন পর আবারও এই মাঠে টেস্ট খেলতে নামবে টাইগাররা। মাঠের ইতিহাস, ঐতিহ্য আর রেকর্ড নিয়ে শ্রীলঙ্কা থেকে তারেক হাসান শিমুলের আরও একটি রিপোর্ট। কলম্বোর প্রাণকেন্দ্রে লঙ্কান ক্রিকেটের ইতিহাস ঐতিহ্যের সাক্ষী হয়ে ঠাঁই দাঁড়িয়ে সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ড, যেটি স্থানীয়দের কাছে বেশি প্রচলিত এসএসসি নামে। এটাকে শুধুমাত্র একটি ক্রিকেট মাঠ বললে ভুলই হবে। শ্রীলঙ্কার ক্রীড়া ঐতিহ্য, গৌরবের প্রতীক এই মাঠ। 1899 সালে কিছু তরুণ সিংহলি ছাত্রের উৎসাহে গড়ে ওঠে এসএসসি। 1952 সালে বর্তমান মৈতাল্যান্ড প্লেসে স্থানান্তরিত হয় ক্লাবটি, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ছিল মিত্রবাহিনীর একটি এয়ার ট্রিপ। ঐতিহ্যকে ধারণ করেও যে আধুনিক হওয়া যায়, সেটার অনন্য নিদর্শন এসএসসির এই স্কোরবোর্ড। 1970 সালে নির্মিত এই অ্যানালগ স্কোরবোর্ডটি তার আকৃতি ধারণ করেই আংশিকভাবে করা হয়েছে ডিজিটালাইজ, যা চালু হয়েছে 2022 সাল থেকে। এই মাঠ সাক্ষী হয়েছে সাদা পোশাকের সবচেয়ে বড় জুটির। 2006 সালে এখানে ইতিহাস গড়ে সর্বোচ্চ 624 রানের জুটি গড়েন মাহেলা জয়বর্ধনে এবং কুমার সাঙ্গাকারা। এখানেই মুরলীধরন নিয়েছেন তার টেস্ট ক্যারিয়ারের সর্বোচ্চ 166 উইকেট। এই মাঠে আছে বাংলাদেশের স্মৃতিও। 2001 সালে এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশিপে 17 বছর বয়সে শতক করেন বাংলাদেশি ব্যাটার মোহাম্মদ আশরাফুল, যা টেস্ট ক্রিকেটে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির রেকর্ড। দীর্ঘদিন পর আবারও এই মাঠে টেস্ট খেলতে নামবে টাইগাররা। 1984 থেকে এখন পর্যন্ত 43টি টেস্ট, 7টি ওয়ানডে এবং 2টি টি-20 অনুষ্ঠিত হয়েছে এখানে। বর্তমানে এটি একটি পূর্ণাঙ্গ ক্রিকেট একাডেমি, যেখানে 250-র বেশি ক্ষুদে ক্রিকেটার প্রশিক্ষণ নিচ্ছেন। তরুণ প্রতিভা গড়ে তোলার কারখানায় পরিণত হয়েছে এসএসসি। এসএসসি ক্রিকেটের বাইরে কলম্বোর সামাজিক মিলন কেন্দ্র। এখানে আছে রেস্টুরেন্ট, লাউঞ্জ, ক্লাব আর সবুজ গ্যালারিতে ক্রিকেট যেন জীবনের অংশ। উপনিবেশিক আমলের সূচনা থেকে বর্তমান আন্তর্জাতিক ক্রিকেট, এটি শুধু একটি মাঠ নয়, যেন লঙ্কা ক্রিকেটের হৃদস্পন্দন। এসএসসি থেকে তারেক হাসান শিমুল, সময় সংবাদ, শ্রীলঙ্কা। বিপিএলকে টাকা বানানোর টুর্নামেন্ট হিসেবে দেখতে চান না গভর্নিং কাউন্সিলের নতুন চেয়ারম্যান মাহবুব আনাম, বরং স্বচ্ছতা নিশ্চিত করে ফ্র্যাঞ্চাইজি দিতে চান লম্বা সময়ের জন্য। গত আসরের পৃষ্ঠপোষকদের কাছ থেকে এখনও সম্পূর্ণ পাওনা বুঝে পায়নি বিসিবি। জাতীয় দলের সম্প্রচার সত্ত্বেও বিক্রির ক্ষেত্রে প্রতিবন্ধকতা হিসেবে দেখছেন বৈশ্বিক পরিস্থিতিকে। রাইটের সকল টাকা পাওয়া যায়নি। সকল টাকা যদি আমরা পাই তাহলে হয়তো 2-2.5 কোটি টাকা লাভ হতে পারে, আর যদি সেখানে না পাওয়া যায় তাহলে হয়তো কিছুটা হলো লসের ভাগিদার হতে হবে। শুধুমাত্র ক্রিকেটারদের পারিশ্রমিক নয়, ফারুক আহমেদের আয়োজিত সবশেষ বিপিএলে টাকা পাওনা খোদ বিসিবির। অবশ্য বিপিএলকে টাকা বানানোর মেশিন মনে করেন না নতুন গভর্নিং কাউন্সিল চেয়ারম্যান, বরং এই টুর্নামেন্ট থেকে লাভের হিসেব না চিন্তা করে মাহবুব আনাম গুরুত্ব দিচ্ছেন স্বচ্ছতা নিশ্চিতে। লম্বা সময়ের চুক্তিতে দল দিতে চান বিসিবির এই পরিচালক। রেভিনিউ সাইড থেকে না চিন্তা করে ইনভেস্টমেন্ট করে এটা ভাবমূর্তিটাকে ভালো করতে হবে। এটা আপনার স্পোর্টিংয়ে যত জায়গায় থাকে এটা কিন্তু ব্র্যান্ড ভ্যালু, এটা কোনো ট্যাঞ্জিবল অ্যাসেট না। একটা সময় বিপিএল আইপিএলের পরের ইভেন্টই ছিল, যদি ওয়ার্ল্ড পপুলারিটিতে বলি। সেখানে আনতে হলে
দীর্ঘমেয়াদী ফ্র্যাঞ্চাইজি দিত। আমি যেহেতু বিজনেস করি, আমি বুঝি যে আমি যদি একটা বিজনেসে ইনভলভ হয়ে আমি প্রথম বছর প্রফিট করি না, তারপরের বছর হয়তো থার্ড ইয়ারে গিয়ে আমি প্রফিটেবিলিটির দিকে যেতে চাই। সো এটা দীর্ঘমেয়াদী না হলে আমার মনে হয় না এই লিগটা সার্ভাইভ করবে। 30 তারিখ বোর্ড সভার আগে চলতি সপ্তাহে আলোচনায় বসবেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যরা। সেখানেই সিদ্ধান্ত হবে টুর্নামেন্ট আয়োজন, ফ্র্যাঞ্চাইজি বিতরণ সহ সব গুরুত্বপূর্ণ বিষয়ের। এছাড়া বছর জুড়ে বিপিএল নিয়ে কাজ করার জন্য আলাদা টিম তৈরি করার ইচ্ছেও আছে। গভর্নিং কাউন্সিলটা আমি মনে করি বর্ধিত করা দরকার। এখানে আরও এক্সপার্টিস আসা দরকার। ইট কুড বি লিগাল এক্সপার্টিস, কমার্শিয়াল এক্সপার্টিস, ফাইন্যান্সিয়াল এক্সপার্টিস এবং ফ্র্যাঞ্চাইজির থেকেও একটা রিপ্রেজেন্টেশন থাকা দরকার, কারণ উই আর অল টুগেদার। সো এটা আই থিঙ্ক উইল হেল্প মিটিগেট লট অফ দ্য ইস্যুস যেটা আমরা পরে দেখতে পাই। যদিও বিপিএল এর আগে আপাতত টিভি সত্য বিক্রি নিয়েই চিন্তা বেশি। 2027 পর্যন্ত ভিন্ন ক্যাটাগরিতে সম্প্রচার সত্য বিক্রির লক্ষ্য বোর্ডের। যদিও বিশ্বজুড়ে অস্থিরতার মাঝে প্রত্যাশা বেশি নেই নীতি নির্ধারকদের। গ্লোবাল মার্কেট ইজ ভেরি সফট, এটা সবাইকে মানতে হবে। আর এখন বিশ্বের বাজারে যেভাবে যুদ্ধ চলছে তাতে তো বাজার আরও মন্দা। মিডিয়ার একটা বেচার জন্য আমরা টেলিভিশন, স্যাটেলাইট এবং ওটিটি দুটাকে আলাদা করছি। গ্লোবাল করতে পারবে কেউ, খালি বাংলাদেশের জন্য করতে পারবে কেউ, কালো ক্যারিবিয়ানের জন্য করতে, এটাকে অনেক বিভক্ত করা হয়েছে জাস্ট টু ব্রিং মোর প্লেয়ার্স অন দ্য টেবিল। লোকাল টেলিভিশন, গ্লোবাল আর ওটিটি তিনটি আলাদা ক্যাটাগরিতে 2 বছরের জন্য টিভি রাইটস বিক্রি করবে বিসিবি। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। শ্রীলঙ্কা কিংবা নেপালের বিপক্ষে সেপ্টেম্বরে কোনো অ্যাওয়ে ম্যাচ খেলার পরিকল্পনা নেই। অক্টোবরে হংকংয়ের বিপক্ষে হোম ম্যাচ, তাই এমন সিদ্ধান্ত বাফুফের। তবে আফগানিস্তান কিংবা ইয়েমেনের মতো শক্তিশালী প্রতিপক্ষ পেলে নিউট্রাল ভেন্যুতে খেলার বিষয়ে সম্মত টিম ম্যানেজমেন্ট। এমনকি চাইনিজ তাইপে ও মালয়েশিয়া খেলতে রাজি হলে প্রয়োজনে তাদের মাঠে গিয়েও খেলবে বাংলাদেশ। হংকংয়ের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই ম্যাচের জন্য বাংলাদেশের প্রস্তুতিটাই আসল, হার কিংবা জিত মুখ্য নয়। তবে যে বিষয় দুটো গুরুত্ব পাচ্ছে তা হলো ভেন্যু এবং প্রতিপক্ষ। বাংলাদেশ চাইছে হংকংয়ের শক্তিমত্তার কাছাকাছি কোনো দলের বিপক্ষে খেলতে, একই সঙ্গে সেটা হোমে হলে আরও ভালো। এজন্য বাফুফে হাত বাড়িয়েছে এশিয়ার 4 দেশে, যেখানে ইয়েমেন এবং আফগানিস্তান আছে প্রায়োরিটি লিস্টে। কারণ এই দল দুটো রাজি হলে ম্যাচ হবে ঢাকায় অথবা তৃতীয় কোনো ভেন্যুতে। ফুটবল ফেডারেশনের পছন্দের বাকি দল দুটো চাইনিজ তাইপে ও মালয়েশিয়া। শক্তিমত্তায় বাংলাদেশের তুলনায় ওরা বেশ এগিয়ে। ওরা রাজি হলে প্রয়োজনে তাই ওদের দেশে গিয়েও ম্যাচ খেলতে সম্মত বাফুফে। ইয়েমেন, চাইনিজ তাইপে এবং আফগানিস্তানকে বলেছি, মালয়েশিয়াকেও বলেছি যে তাদের ওখানে গিয়ে আমরা খেলতে পারি। তাদেরকে আমাদের এখানে আমন্ত্রণ জানিয়েছি এবং থার্ড ভেন্যু যদি হয়, যেমন ইয়েমেন কিংবা আফগানিস্তান, তারা হয়তো থার্ড ভেন্যু প্রেফার করবে, সেখানেও তারা আমরা খেলতে রাজি আছি। সো এই ইনভিটেশনগুলি কিন্তু বেশ আগে চলে গিয়েছে, ওদের সাথে কথাবার্তা চলছে এখন। আমি আশা করি মেবি এনাদের সপ্তাহখানেকের ভিতরে সেপ্টেম্বর উইন্ডোতে আমরা কাদের সাথে খেলবো, কয়টা খেলা খেলবো, সেটা চূড়ান্ত হয়ে যাবে। সেপ্টেম্বরে বাংলাদেশের সঙ্গে খেলতে আগ্রহ দেখিয়েছে শ্রীলঙ্কা এবং নেপাল। লঙ্কানদের পরিকল্পনায় ছিল 4 জাতি টুর্নামেন্ট। তবে সূত্র বলছে প্রতিপক্ষ না পাওয়ায় এই টুর্নামেন্ট আয়োজন করতে পারছে না শ্রীলঙ্কা ফুটবল। আর নেপাল চায় দশরথ রঙ্গশালায় হামজাদের বিপক্ষে 2 ম্যাচের সিরিজ খেলতে। দুটো অফারই অ্যাওয়ে ম্যাচের জন্য হওয়ায় তাতে খুব একটা আগ্রহ নেই বাফুফের। শ্রীলঙ্কা এবং নেপাল আমাদেরকে ইনভাইট করেছে তাদের ওখানে গিয়ে খেলার জন্য। সেপ্টেম্বর উইন্ডোতে আমরা যেন আমাদের চেয়ে শক্তিশালী দলের সাথে খেলি। রেজাল্ট এখানে ইম্পর্টেন্ট না, এখানে ইম্পর্টেন্ট হচ্ছে প্রস্তুতি। আপনারা জানেন আমাদের অক্টোবরে হংকংয়ের সাথে খেলা আছে। সো দিস উইন্ডো উইল বি কনসিডার্ড অ্যাজ এ প্রিপারেটরি ফর দ্য অক্টোবর উইন্ডো। আসছে ফিফা উইন্ডোতে বাংলাদেশের ম্যাচ খেলার পরিকল্পনা নেই ইউরোপের কোনো দলের বিপক্ষেও। বাফুফে 7টি দেশে আমন্ত্রণ পাঠালেও ক্যালেন্ডার বুক থাকায় সাড়া দেয়নি উয়েফাভুক্ত দেশগুলো। লিথুয়ানিয়া রাজি হলেও তারা সময় দিয়েছে নভেম্বরে। এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আবারও বেদখল রাজধানীর তেজগাঁও সড়ক। 24 ঘন্টায় অর্ধেক রাস্তা জুড়ে থাকে ট্রাক, পিকআপ। চলে গাড়ি মেরামত। পার্কিংয়ের জন্য বহুতল ভবন নির্মাণ করা হবে বলছে সিটি কর্পোরেশন। আধিপত্য বিস্তার সহ তুচ্ছ ঘটনায় 1 বছর 116 খুন, সহিংসতার শিকার সাংবাদিক, পুলিশও। আতঙ্কের জনপদ এখন বগুড়া। অধিকাংশই কিশোর গ্যাংয়ের কাণ্ড, ব্যবস্থা নেওয়ার আশ্বাস। এবং আবারও বাড়ছে শাহজালাল বিমানবন্দরের 3য় টার্মিনালের নির্মাণ ব্যয়। নতুন সংযোজনে ঠিকাদারি প্রতিষ্ঠানের বাড়তি অর্থ দাবি।
খরচ বাড়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন। এ ছিল ভোরের সময়, সঙ্গে থাকুন সময়ের।